আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমি নিজেই সংগ্রহ করেছি আমার এক আঙ্কেলের কাছ থেকে। স্টোরিটির স্থান রাজবাড়ী জেলা। অনেকদিন রাজবাড়ী জেলার ঘটনা বলা হয় না, তবে একটি ঘটনা পেয়ে গেছি। ঘটনাটি নতুন পেলেও ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে। সম্ভাব্য সময় 1968 কি 69 সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথির ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামেই চিনত। ডাক্তার হিসাবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন। ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। তো মোটামুটি চলে যাচ্ছিল। সনাতন ডাক্তারের বাড়ি ছিল রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া নামক একটি গ্রামে, যেটা রাজবাড়ী থেকে মোটামুটি যদি আমি চিন্তা করি যে সাইকেল চালিয়ে যেতে হবে, তাহলে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সব সময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ওই সময়ে সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত, মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর পান, একজন লোক আসে যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রুগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা সোনাকান্দর নামক যে গ্রামটি আছে, তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলেছে তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে, তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রুগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রুগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে অনেক রাত। বিশেষ করে ওই সময় আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না, তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল, আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন ওনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে ওনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে, কিন্তু উনি পড়লেন এক বিপাকে। কারণ হচ্ছে ওনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই, এখন এর চাবিটা তো ওনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন, যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও ওই ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা, আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। তো উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকোশেড যে জায়গাটি রয়েছে, যে লোকোশেড নিয়ে অনেক গল্প রয়েছে, আমি নিজেও অনেক হন্টেড প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকোশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ী জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকোশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। 1871 সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে নদী ভাঙন,
যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। আরেকটা বিষয় যে লোকোশেড হন্টেড প্লেস হিসেবে আমি অনেকগুলো গল্প বলেছি, এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকোশেডের এখানে হত্যা করা হয়, যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভও করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো 1971 সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না, যার ফলে উনি যখন লোকোশেডের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাচুরিয়ার দিকে, ওইখানে ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটা আমি বলছি এটি কিন্তু মাত্র এক রাতের একটি ঘটনা। এক রাত্রে এই ঘটনার শুরু এবং এই এক রাতে এখানে শেষ। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ওই দিন চাঁদের আলো বেশ স্বচ্ছ ছিল, কুয়াশাও কম ছিল, যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল, যার ফলে ওনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, উনি একা একাই চলছিলেন। ওনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল, উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকোশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যেই দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে, তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে, আজকের যে রেলপথের যে জায়গাটি সেটি আমি বলছি, যে সেখান দিয়ে কিন্তু অনেক দূর এখনো ঘর বাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে হঠাৎ উনি দেখলেন যে ওনার পথের সামনে পথ আগলে একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি রঙের একটি বিড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বিড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বিড়ালটি ওনার পথ আগলে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিলেন। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিল। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন, উনি পা ঝাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপার, এই মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে। উনি কাছে গেলেন, কাছে যাওয়ার পর উনি বললেন যে কি ব্যাপার, আপনি কান্নাকাটি করছেন কেন, আর এত দুর্গন্ধ কিসের, আর আপনার সামনে এটা কি? তখন ওই মহিলাটি বলেন যে এটা আমার ছেলে, সে মারা গেছে। তখন উনি বলেন যে মারা গেছে, কিভাবে মারা গেল? তখন বলে যে পানিতে ডুবে মারা গেছে। তখন উনি বলেন যে দেখি তো তোমার ছেলের শরীরের উপর থেকে কাপড়টা সরাও। তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে 3-4 দিনের একটি লাশ, 3-4 দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমন ভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই। মহিলাটিকে বলেন যে এ কখন মারা গেছে? তখন মহিলাটি বলেন আজকে সকালে। তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তাও আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়, তবে এটি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয় নিয়ে ওনার আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি। কারণ উনি জিন বা এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না, কারণ ওনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন, কিন্তু ওনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হয় উনি এগুলো তেমন বিশ্বাস করতেন না। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন, যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয়ে ওনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও ওনার মনে কোনো সন্দেহ হয়নি, উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন ওনার ওই মহিলাটির যে ছেলে বলছেন, যাকে যেটা 3-4 দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই, তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না, আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন।
কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারি, যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন ওনার বাড়ির দিকে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি আর পেছন ফিরে তাকাননি, শুধু কিছু খচখচ খচখচ শব্দ শুনেছিলেন, কিন্তু এই শব্দ যে কিসের উনি সেটাও আসলে বলতে পারেননি। শুধু এমন একটু শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো ওনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছেন। এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই, তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, বা নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালু। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে ওনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই ওনার পা আগাতে পারছেন না, এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না, কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে ওনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন যেহেতু অনেক পথ হেঁটে এসেছি, হয়তো বা ক্লান্ত হতেও পারি, তাই বলে এতটা ক্লান্ত যে আমার পা চলছে না। তারপরে উনি কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে হাঁটতে, এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে যান। হুমড়ি খেয়ে যখন পড়ে যান, তখন উনি ফিল করেন ওনার সামনে থেকে কিছু একটা জিনিস এগিয়ে আসছে। ওনার হাতে টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি, কারণ হুমড়ি খেয়ে পড়ে গেল, হাত থেকে সেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে 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 ওনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তো বা কোনো কাকড়া, বড় সাইজের কোনো কাকড়া। কিন্তু যত কাছে আসছে, উনি টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন, আসলে এ দুটি কোনো কাকড়া নয়, এ দুটি মানুষের দুটি হাত, এবং হাত দুটি স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, কবজি থেকে নিচের অংশ, 5 আঙ্গুল বিশিষ্ট দুটো এরকম কবজি, 5 আঙ্গুল বিশিষ্ট হাত আঙ্গুলের উপর ভর করে হেঁটে হেঁটে সামনে আসছে। তখন উনি ভাবেন কিছু সময় আগে যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল, আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো, মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যি ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পায়ে জোর নেই, পা অবশ হয়ে গেছে, ওনার পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে, সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি ওনার 2 পা আঁকড়ে ধরে, যার ফলে ওনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি ওনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন। উনি প্রচন্ড শক্তি দিয়ে পা থেকে পাটাকে আশ্রে এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে 2 পা থেকেই ওই 2টা হাতকে উনি দূরে ফেলে দিয়ে, এইবার ওনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে। উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, এই কে? তখন সনাতন ডাক্তার বলে, এই তুই রহিম না? বলে, হ্যাঁ কাকা, আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না। এখন আগামীকালকে আমি দোকানে আসবো না, আমার বাড়িতে একটা কাজ আছে। এই জন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এই জন্য আমি হেঁটে হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। তা আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, কাকা আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই। এরপর দুইজন গল্প করতে করতে সনাতন ডাক্তারের বাড়ির কাছে চলে আসেন। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, কাকা এই নেন আপনার দোকানের চাবি, আমি আর ভিতরে ঢুকবো না। তখন সনাতন ডাক্তার বলেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। তখন আব্দুর রহিম বলে, না কাকা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আরেকদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাব, কাকিকে আমার নমস্কার জানাবেন, আজকে আমি চলে যাই। যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে, দোকানে আসবে না। এই জন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক, ঘটনাটির
একদম সমাপ্তির দিকে চলে এসেছি, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান, দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কারণ দোকানের চাবি দুটো, একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, আর একটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। দেখেন আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলবেন কি রে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে? আব্দুর রহিম তো বলে যে কই আমার কাজ আছে, আমি কখন বললাম? বলে কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত, তারপর আমার কাছে চাবি দিলি, বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না। বলে কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি, আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো, আমি কি হারিয়ে ফেললাম কিনা। এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি। আব্দুর রহিম অবাক হয় চাবিটা ওনার কাছে কিভাবে গেল। আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল, কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, কার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা পেলাম। প্রিয় লিসেনার্স, কি হতে পারে, কে তাকে রক্ষা করতে পারে? আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওর নিচে। তবে আমার একটা চিন্তা যেটা হচ্ছে, যেহেতু উনি অনেক ভালো মানুষ ছিলেন সনাতন ডাক্তার, অবশ্যই তার এই বিপদে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো একজন দেবদূতকে পাঠিয়ে দিয়েছিলেন। সে ফেরেশতা হোক, জিন হোক, যেই হোক, যে যার ওসিলায় আল্লাহ তাআলা তাকে ওই সময়ের ওই খারাপ অশরীরী বা সুপার ন্যাচারাল এন্টিটি থেকে রক্ষা করেছিলেন। আসলে যারা ভালো মানুষ, কোনো না কোনো সময় যদি তারা বিপদে পড়েনও, মহান আল্লাহ রব্বুল আলামিন যে কোনো ভাবে তাদেরকে রক্ষা করেন, সে যে ধর্মের মানুষই হোক না কেন। এই ঘটনা থেকে আমরা সেটাই শিক্ষা পাই। আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে। তারপর আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি নতুন ঘটনা নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার প্রথম ঘটনাটা যেটি শেয়ার করব, সেটি ঘটনাটা 2014 সালের। আমি যার ঘটনা শেয়ার করব, ডলি নামের একজন মহিলার, যিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের এলাকার স্থায়ী বাসিন্দা। তার পরিবারে আছে তার বাবা, মা, এক ভাই এবং তার স্বামী। একদিন জাহিদ ভাইয়ের পূর্ব পরিচিত একজন শিক্ষক ওই ডলি যে আছেন তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দেন। তো ওই আলাপচারিতার সময় ওই আপুর স্বামী জাহিদ ভাইকে বলেন তার স্ত্রীর সমস্যার কথা। তার স্ত্রীর উপর শক্তিশালী জিনের আছর আছে। তারা প্রায় 6 মাস সব রকমের চেষ্টা করেছেন, তারা সফল হয়নি। জাহিদ ভাই যেন একটু বুঝার চেষ্টা করে। তো একটা পর্যায়ে তিনি রাজি হয় এবং পরদিন তিনি রূপগঞ্জে চলে যায় তার আপুর স্বামীর সাথে। যেহেতু রূপগঞ্জ একটু দূরে এবং এখনকার মতো এত ভালো রাস্তা তখন না থাকায় 2 দিনের উদ্দেশ্যে তিনি চলে যায়। ওই ডলি আপুদের বাড়িটায় প্রায় 1 একর জায়গা জুড়ে ছিল। মূল গেট দিয়ে ঢোকার সময় জাহিদ ভাই কিছুই বোঝেনি, কিন্তু যখন তাদের ঘরে প্রবেশ করতে যাবে, পা পিছলে জাহিদ ভাই পড়ে যায় এবং তার নিজের কানে একটা চাপা হাসির শব্দ শুনতে পায়, কেমন একটা তামাশার হাসি। যাই হোক, জাহিদ ভাই ঘরের সবার সাথে পরিচিত হলে ডলিকে দেখতে চায়। তো জাহিদ ভাইকে ডলির রুমে নিয়ে যাওয়া হয়। ওই ডলি আপুর রুমে নিয়ে যাওয়ার পর তিনি খুব বিশ্রীভাবে রাক্ষস, পিচাস এগুলা বলে তার ছোট ছোট ছেলে মেয়েদের বকছিল। তার কাছে বোঝা যাচ্ছিল যে কয়েকটা ছোট ছেলে মেয়েকে বকছে। তো জাহিদ ভাইদেরকে দেখে বড় করে নিঃশ্বাস নিয়ে বিছানায় বসে গেল আর বলল, এই যা যা, দূর দূর করেছে ছোট ছোট ছেলে মেয়েকে তাড়িয়ে দেয় আর কি। জাহিদ ভাই দেখলো 2টা ছেলে মেয়েকে তাড়িয়ে দেয়। তো ওই ডলির আপুর স্বামী বলল যে দেখেন কি অবস্থা ডলির। তো জাহিদ ভাই বলল যে মনক্ষুণ্ণ হয়ে বাচ্চারা দেখলো যে মনক্ষুণ্ণ হয়ে বাচ্চারা বেরিয়ে গেছে। তো জাহিদ ভাইকে ডলি বলল যে গলায় দড়ি দিতে চায়, এইভাবে তার আর ভালো লাগে না। তো জাহিদ ভাই বলে, মরতে ভালো লাগবে কেন, আর আপনি মরবেন বা কেন? আমি এসেছি আপনার সাথে কথা বলতে, আশা করছি আপনার কিছু হবে না। তিনি সান্ত্বনা দেয়। এরপর খাবার টেবিলে বসে। তো ওই ডলিয়াপুর 2টা বাচ্চা জাহিদ ভাইয়ের কাছে আসে, একবার চায়। তো জাহিদ ভাই তাদের ইশারায় ডাকে। তো তারা মিটি মিটি হাসি দিয়ে পালিয়ে যায়। তো ওই ডলিয়াপুর বাবা, মা এবং স্বামী তখন খাবার টেবিলে আসে আর কি, কথা শুরু করে। ঠিক তখনই ডলিয়াপুর যে ছেলেটা, সে জাহিদ ভাইকে আবারও ইশারা দেয় এবং
জাহিদ ভাইও তখন তাকে ইশারাটায় আসতে বলে, তো বাচ্চাটা আসতে চায় না। তো জাহিদ ভাই বলে, এই যে আপনার নাতিকে সে কখন থেকে ইশারা দিচ্ছি কিন্তু ও তো আসছে না। তো ওই বাচ্চাটা বারবার ইশারা দিচ্ছিল জাহিদ ভাইকে চুপ করে থাকার জন্য। তো ডলি আপুর বাবা উত্তর দেয়, কাকা আপনি কি আসলেই কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছেন? তো জাহিদ ভাই বলল, হ্যাঁ। আর তখনই ডলি আপুর বাবা বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং সবাই ভয়ার্ত ভয়ে পড়তে লাগলো। তো জাহিদ ভাই দেখলো সেই বাচ্চাটা আবার তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে উল্টা দিকে হাঁটা শুরু করে দিল এবং পেছনে তাকালো না। আর এদিকে ডলি আপুর বাবা তখন জাহিদ ভাইকে বলল, কাকা ওরা আমাদের কেউ না, আমাদের কোনো নাতি নাতনি হয় নাই। এইটা শুনে জাহিদ ভাইয়ের কাছে সবকিছু উল্টাপাল্টা লাগা শুরু হয়ে গেল, কারণ এমনটা তো আগে কখনো দেখেনি। জাহিদ ভাই বলতে লাগলো, এগুলো রাক্ষস। জাহিদ ভাইকে বলতে লাগলো, এগুলো রাক্ষস। কোন তালে পরে এত বড় বিপদ ডেকে আনলো আমার মেয়েটা, কি জানে। তো প্রতিটা রাতে এরকম নাকি তার মেয়েকে কামড়ায়, আঁচড় দেয়, এগুলা তাকে এগুলা রেগুলার চলছিল। আর এগুলোই নাকি তার মেয়েকে তিলে তিলে মেরে ফেলছে। আর তাদেরকে নাকি এরকমভাবে বলা হয়েছে যে আগামী 2 মাস পর নাকি অমাবস্যার রাতে তার মেয়েটাকে ওরা মেরে ফেলবে। এবং এটা বলতে বলতেই ওই ডলি আপুর বাবা কান্না শুরু করে দেয়। তো জাহিদ ভাই তাকে শান্ত করার চেষ্টা করে এবং শুরুর দিকে এইসব ঘটনার সময় জাহিদ ভাই তেমন একটা বুঝতো না, তো চোখের দেখার উপরে আন্দাজে কাজ শুরু করে দিত। তো এখন যেহেতু একটু অভিজ্ঞতা হয়েছে তখন এত ছিল না। তো জাহিদ ভাই তো ডলি আপুর স্বামীকে বলে যে আমাকে সবকিছু একটু খুলে বলেন তো, কাহিনী কি। তো ওই আপুর ভাই বলে যে উনি বলেন যে তাদের বিয়ে হয়েছে আজ 8 বছর, তারা নিঃসন্তান, অনেক জায়গায় অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো ফল পায় নাই। গত 2 বছর ধরে কি বিভিন্ন কবিরাজ বলেন বা যাই বলেন, তারা সব ধরনের চিকিৎসা নিচ্ছিল, কোনো কাজ হচ্ছিল না। মাস 6 আগে তারা ভারতের মাদ্রাজে যায় ডাক্তার দেখাতে। সেখানে থাকাকালীন তারা হোটেলে যে ছিল সেখানকার এক কর্মচারী মহিলাদের সাথে তাদের বেশ ভাব হয়। একদিন ডলি ওই আপু সেই মহিলাকে বলে তাদের নিঃসন্তান হওয়ার কথা। তো সেই মহিলা তাদেরকে বুদ্ধি দেয় যে সেই হোটেল থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে, সেখানে একজন অঘরী থাকে, সেই অঘরীর কাছে যেতে, কারণ সেই অঘরী অনেক কিছু পারত। তো প্রথমে ডলি আপু তাকে না করে দেয়, কিন্তু সেদিন রাতে তার স্বামীর সাথে কথা বলার পরে তারা কনভিন্স হয় এবং ডলি আপুর স্বামী বলে ঠিক আছে, ওই বুয়ার সাথে দুজন মিলে কথা বলবে। তো সকালে তারা বুয়ার সাথে আলাপ শেষ করে এবং সেই আলাপে ডলি এবং তার স্বামী ঠিক করে যে সে অঘরীর সাথে দেখা করবে। তো একদিন পর তারা সেই শ্মশানে যায়, মূল গেটে দাঁড়ায় এবং সেই বুয়া সেই শ্মশানের পুরোহিতের নাতিকে ডাকে, তাকে নিয়ে যায়। বুয়া প্রথমে সেই অঘরীর সাথে দেখা করে, তারপর বুয়া এসে তাদের নিয়ে যায়। আগে বুয়া তাদের সাথে দেখা করে আসে। তো যাওয়ার সময় বুয়া সাবধান করে দেয় তারা যেন বেশি কথা না বলে এবং যা বলে তারা যেন শোনে। টাকা পয়সার কথা বলা যাবে না, ওরা সাধুর আর টাকা পয়সা নাকি নেয় না। তো খালি বাবা ডাকবা সম্মান দিয়ে এতে তারা খুশি হবে। তারা সেই সাধুর কাছে যায়। তো তারা দেখে যে খালি গায়ে শরীরে ধুলাবালি, হয়তো অনেকদিন যাবৎ গোসল করে না, কালো শুকনা শরীর, এক হাতে হিন্দু ধর্মের শুল, অঘরীর অঘরীটা অন্ধ ছিল, মাথার চুলে জট বাঁধা ছিল। তারা তার সামনে বসে। তো বসার সাথে সাথেই সাধু বাংলা ভাষায় কথা শুরু করে, কি রে বাঙালি, অঘরীর কাছে এসেছিস, ভালো ভালো, হবে না তোর পেটে আসবে না। তো ডলি আপুর স্বামী তাকে বলে, বাবা আপনি বাংলা জানেন? তো অঘরী বলে, আমি সব ভাষা জানি, এই জায়গার বাতাস আমার কানে কানে কথা বলে, এই জায়গার মাটি আমার সাথে কথা বলে, ওরা বলছে তোদের অন্তরে অনেক জ্বালা। তো ডলি আপু তাকে অনুরোধ করতে করতে বেশ রিকোয়েস্ট করে ফেলে। একসময় অঘরী বলে, ঠিক আছে, আমি এই ঘাটের এই শ্মশানের মহারাজকে বলবো তোর কথা কাল আসিস। তো তারা চলে যে পরের দিন যায় আবার, যেহেতু যেতে বলেছে। যাওয়ার পর অঘরী তাদের বলে, মহারাজ তোকে বাচ্চা দিবেন, একটা নয় 2টা দিবেন। তারপর সেই অঘরী তাদের মানুষের দাঁতের তৈরি মালা, শ্মশানের মাটি ঢেলা, সিঁদুর এবং কিছু সাদা চুন দেয়। তাদের বলে যে সিঁদুর এবং চুন যেন ডলি আপুদের বাড়ির আশেপাশে ছিটিয়ে দেয়, শ্মশানের মাটির সাথে শ্মশানের মাটির সাথে মিশানো সেই চুনটা যেন সেই চারিপাশে ছিটিয়ে দেয় এবং সেই মালাটা যেন বালিশের নিচে রেখে দেয়। তারা যে বালিশে ঘুমাবে, গর্ভের সন্তানের বয়স যখন 1 মাস হবে তখন যেন এই শ্মশানে এসে একটা পাঠা যেন রেখে যায় সেই শ্মশানের মহারাজকে ভোগ স্বরূপ। সেখান থেকে তারা চলে আসে এবং ডলি আপুর স্বামী আসলে এই দাঁতের মালা দেখে ভালো লাগছিল না শুরুর থেকেই, কিন্তু ডলি আপুর চাপে তিনি আর কিছু বলে নাই। তারা সেগুলো নিয়ে রূপগঞ্জ চলে আসে এবং সেইভাবেই চুন, সিঁদুর এবং মাটি ছড়িয়ে দেয়। তারা দাঁতের মালাটা রেখে দেয় ডলির বালিশের নিচে। সেদিন রাতে ডলি আপু অনেক আজে বাজে স্বপ্ন দেখেন। এর কিছুদিন পর স্বপ্নে দেখতে পান অঘরীর মতো কেউ একজন তার ঘরে প্রবেশ করে, তার সাথে ছিল ছোট্ট 2টি ছেলে মেয়ে। সেই সময় তিনি শুনতে পান, এই নে তোকে দিয়ে গেলাম, এবং তখনই ওনার ঘুম ভেঙে যায়। কিন্তু তিনি কিছু দেখলেন না। বেশ কয়েকদিন চলে গেল।
ডলি আপুর স্বভাব পরিবর্তন হতে লাগলো। একদিন ডলি আপু অসুস্থ হয়ে গেল। চেক আপ করে জানা গেল উনি প্রেগন্যান্ট। এতে ডলি আপুর পরিবার তো মহা খুশি। কয়েকদিন পর ডলি আপু বলছিল সেই শ্মশানে পাঠা দিয়ে আসতে হবে। তো ডলি আপুর স্বামী বলে, আরে না, দেখো বলছিল 1 মাসের মধ্যে হবে, আচ্ছা 1 মাস তো কবেই পার হয়ে গেছে, বাদ দাও। আর ওই মালা কোথায় ফেলে দাও, এগুলি ফেলায় দাও, এগুলি দরকার নেই। না জানি না কি করে এই সাধুরা। স্বামীর কথায় তিনি একমত হয়ে সেই মালাটা তাদের বাথরুমের টয়লেটে এসে ফেলে দেয়। সেদিন রাতে ডলি আপু স্বপ্ন দেখেন সেই অঘরীকে। অঘরীর রাগে ক্রোধে রাগান্বিত চোখগুলো জলজল করছিল। সে শুধু তাকে বলে, মহারাজকে অপমান করেছিস, তোর ভোগ তাকে দিসনি, মহারাজ এবার তোকে তোর ভোগ বানিয়ে ফেলেছে। এটা বলার সময় তিনি দেখতে পেলেন তার পাশে বিভৎস এক মূর্তি মুখ হা করে তার মুখে কামড় দিয়ে ধরে। তখনই তার ঘুম ভেঙে যায়। উনি জেগে উঠে দেখেন সেই অঘরী তখনও দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি খুব ভয় পেয়ে যান। তিনি শুনতে পান অঘরী তাকে বলছে, এই নে তোর সন্তানদের। এটা বলার পর তিনি ছোট্ট 2টি ছেলে মেয়ে তার খাটের নিচে থেকে বের হয়ে তাকে মা মা বলে ডাকতে থাকে। তিনি দেখতে পান সেই বাচ্চাদের দাঁতগুলো শুয়ের মতো দেখতে। এর মধ্যে একটা বাচ্চা তার হাতে কামড় বসিয়ে দেয় এবং তিনি চিৎকার করে ওঠেন। তার হাতের কামড়ের যন্ত্রণা ছিল বিষের মতো। তো ডলি আপুর স্বামী উঠে গেল, দেখতে পেল ডলি মৃগী রোগীদের মতো কাঁপছে, কেঁপে কেঁপে উঠছে। এরপর থেকে তারা অনেক হুজুরের কাছে যায় এবং কি ডলি আপুর স্বামী মাদ্রাজে পর্যন্ত গিয়েছিলেন মাস 3 আগে, কিন্তু তিনি যে জানতে পারেন সেই অঘরী মারা গেছে। এদিকে ডলি আপুর দিনরাত সব সময় সেই বাচ্চা দুটাকে দেখতে পেত, যেটা আর কেউ দেখতো না। দিনে তারা খেলাধুলা করতো, রাতে তারা ডলি আপুকে ভয় দেখাতো। একদিন রাতে ডলি আপুর ঘুম থেকে উঠে দেখেন বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দ। তিনি বাথরুমে যান, যে দেখতে পান সেই বাচ্চা 2টা পানি নিয়ে খেলছে। আর যখনই তিনি বের হয়ে যাচ্ছিলেন তখনই কোনো কিছু তাকে হ্যাচকা টান দিয়ে বাথরুমে ফেলে দেয় এবং তিনি বুঝতে পারেন তার পা কিছু দিয়ে বেঁধে ফেলা হয়েছে এবং তার হাত 2টা সেই ছোট্ট বাচ্চা ধরে রেখেছিল। তিনি ছোটার চেষ্টা করছিলেন, চিৎকার করছিলেন, তার চিৎকার কেউ শুনছিল না। আপনি বোঝেন বাথরুমের মধ্যে কেউ আপনাকে হাত ধরে রাখছে, সেই মানুষটাকে আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু আপনি দেখতে পাচ্ছেন, এবং তার হাত ধরে রাখছে, আপনার কি অবস্থা হবে? তিনি দেখতে পান বাথরুমে সেই অঘরী প্রবেশ করলো। তার হাতে লম্বা বড় ধারালো কিছু ছিল এবং সেই অঘরী বিড়বিড় করে বলছিল। আর তখন সেই বাচ্চাটা হাসতে শুরু করলো, পৈশাচিক সেই হাসি। তখন অঘরী তার গলা থেকে সেই ধারালো লম্বা কিছু কেটে দিল। তিনি অনেক চেষ্টা করেছিলেন ছুটে যেতে, কিন্তু তার গলায় অসম্ভব যন্ত্রণা অনুভব করলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটছিল এদিক ওদিক। ওনার নিজের চেহারাতেই পড়ছিল গরম রক্ত। সেই বাচ্চারা তার হাত ছেড়ে দিলে সে দৌড় দিয়ে তার বাবা মার ঘরে গিয়ে গোঙাতে থাকে। তার মনে হচ্ছিল কেউ তার গলা কেটে দিয়েছে। তার বাবা মা তার হুঁশ ফিরিয়ে আনে। হুঁশ আসার পর তিনি যা দেখেছেন তিনি তার মা বাবাকে বলেন। সারাদিন থাকতো ভীত হয়ে, কারণ 2টা বাচ্চা সব সময় তার চারপাশে ঘোরাফেরা করত। এদিকে তিনি তখন গর্ভবতী। অনেক হুজুর দিয়ে চেষ্টা করেছেন। ঠিক এই কথাটা যখন ডলির স্বামী বলছিলেন, ঠিক তখনই জাহিদ ভাই একটা চিৎকার শুনতে পায় ডলি আপুর। তিনি চিৎকার করে বলছিলেন, আম্মা আমাকে নিয়ে গেল। ডলি আপুর স্বামী আর জাহিদ ভাই দৌড় দিয়ে গিয়ে যায়, দেখে যে ডলি আপুকে বাথরুমের দিকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে এবং অলরেডি নিয়ে যাওয়ার পরে সেখানে অনেকখানে পা তার ঢুকে গেছে, হাঁটুর কোমরের ভিতরে হাঁটু ঢুকে গেছে। তিনি তাদেরকে তাকে টেনে উঠানোর চেষ্টা করেন। অনেক টানা হেঁচড়া করার পর তাকে ডলি আপুর স্বামী এবং তাকে বের করার পরে দেখা গেল যে তার পায়ের মধ্যে কিছু কালো চুল বাঁধা। ডলি আপু হাউমাউ করে কাঁদছিল। তার পায়ের বেশ কয়েকটা জায়গা কেটে গেছে। তার সেবা শুশ্রূষা চললো। জাহিদ ভাই তাদের উঠোনে বের হলো। কি কারণে এমন হচ্ছে এসব ভাবছিল, তখনই দেখলো সেই ছোট্ট 2টো শিশু যারা আদৌ মানুষ না। জাহিদ ভাই তখনও ভয় পায় নাই। জাহিদ ভাই জিজ্ঞেস করলো, তোমরা কারা, কেন পরিবারকে কষ্ট দিচ্ছ? তখন তাদের মধ্যে একজন তাকে জাহিদ ভাইকে চুপ হতে ইশারা করে। তারপর জাহিদ ভাইয়ের পেছনের দিকে একটা গাছের দিকে ইশারা করে। জাহিদ ভাই দিকে তাকায় এবং ইশারা করে কিছু একটা বোঝানোর ট্রাই করলো এবং এটা বুঝালো যে ওই গাছের নিচে কেউ আছে, তাকে জাহিদ ভাইকে সাহায্য করবে। তো জাহিদ ভাই সেদিকে না তাকে ঘরে চলে যায়। ঘন্টা 2 পরে জাহিদ ভাই ডলি আপুর কাছে যায়। আপু জানতে চায় কেমন আছেন। তখন কথার ফাঁকে জাহিদ ভাইয়ের হাত ডলি আপু ধরে ফেলে। তো জাহিদ ভাইয়ের কানের কাছে এসে বলে, আপনি দেখেছেন ওই ছোট্ট বাবুদের? জাহিদ ভাই বলে, হ্যাঁ আমি দেখেছি। ওই ডলি আপু তখন তার দিকে তাকালেন এবং একটা হাসি দিল। জাহিদ ভাইয়ের বুকে অন্য একটা হাত দিয়ে তাকে ধাক্কা দিল। জাহিদ ভাই অনেকটা দূরে ছিটকে পড়ে আর তখনই তিনি ঘরের গেট লাগিয়ে দেয়। এইবার তার গলার স্বর চেঞ্জ। আমার দিক জাহিদ ভাইয়ের দিকে সে ঘুরলো। জাহিদ ভাইয়ের খুব কাছে এসে বলতে লাগলো, বাঁচাতে এসেছিস মূর্খ মানব, পারবি না, তোকে পিষে দিতে আমার চোখের পলকই যথেষ্ট। জাহিদ ভাইকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখনই জাহিদ ভাইয়ের জিন সেখানে চলে আসে এবং সাথে সাথে সে ছেড়ে দেয়। এবং জাহিদ ভাই বলেছে যে ভাই হয়তো বিশ্বাস করবেন না যে ডলি আপু সেই ঘরের বাথরুমের দিকে দৌড় দিয়ে পড়লো এবং জাহিদ ভাই নিজে দেখলো গায়েব হয়ে যেতে।
জাহিদ ভাই আতঙ্কে উঠে দৌড় দিয়ে গেট খুলতে যাবে, তখনই জাহিদ ভাইয়ের জিন জাহিদ ভাইকে বলে, খাটের নিচে দেখো কে শুয়ে আছে। জাহিদ ভাইয়ের গেট খুলে ডলি বাবা আমাকে ডাক দিয়েই সে খাটের নিচে যায়, দেখলো ডলি আপু সেখানে শুয়ে আছে ঘুমের মতো করে। তাকে ডাকলে তার ঘুম ভেঙে যায়, তাকে বের করে আনা হয় এবং জিজ্ঞেস করে কখন উনি খাটের নিচে শুয়েছিলেন। তিনি বলেন তিনি বিছানাতেই ছিলেন, ঘুম এসে গিয়েছিল। একটা পর্যায়ে তিনি কোথায় ছিলেন তারপরে তিনি আর জানেন না, খাটের নিচে কীভাবে আসলো ওটা তার মাথায় নাই। তো জাহিদ ভাই ডাকে তার ঘুম ভাঙলো এবং জাহিদ ভাইয়ের জিন তাকে বলল যে বাইরে এসো। তো জাহিদ ভাই কাউকে বুঝতে দিল না যে তার সাথে তার জিন আছে। জাহিদ ভাই বাইরে বেরিয়ে চলে আসে এবং তখন এশার নামাজের আজান দিচ্ছিল। জাহিদ ভাইয়ের জিন জাহিদ ভাইকে সবকিছু বলে, সব শুনে জাহিদ ভাই বলে যে আগে মালাটা খুঁজতে হবে, মালাটা খুব ইম্পর্টেন্ট, তুমি ডলির সাথে কথা বলো, জিজ্ঞেস করো ডলি সেই দাঁতের মালাটা কোথায় রেখেছে। তো আমি তাদের খোঁজ নিয়ে আসবো ভোর রাতের আগেই, জাহিদ ভাইয়ের জিন বললো আর কি। তো এর মধ্যে কথাবার্তা হচ্ছিল, তখন পাশের একটা আম গাছে জোরে জোরে ঝাঁকির মতো উঠতে লাগলো। জাহিদ ভাই তাকে দেখে সেই বাচ্চা দুইটা গাছের ডালে বসে বাচ্চাদের মতো হাসতে শুরু করেছে এবং কালো শুকনো দেহের অঘরীদের মতো কেউ একজন দেখে সেই গাছের পেছন থেকে বের হলো। জাহিদ ভাই তখন জানতো না অঘরীরা দেখতে কেমন হয়। এর কিছুক্ষণ পর সব আপনা আপনি স্বাভাবিক হয়ে যায়। রাত তখন 1টা। জাহিদ ভাই ডলি আপুর কাছে যায়, তাকে জিজ্ঞেস করে মালাটা কোথায়। ডলি আপুর স্বামী বলে যে মালাটা তো তিনি ফেলে দিয়েছেন বাথরুমের বাইরে। তখন ডলি আপু বলে, না আমি পরে সেই মালা নিয়ে এসেছিলাম, আমি মালাটা নিয়ে ওই গাছের কাছে রেখেছি, গাছের নিচের দিকের ডালের প্রথম ডালের দিকে। তো জাহিদ ভাই দ্রুত তার স্বামীকে নিয়ে যায় এবং বেশ কয়েকজন মিলে সেই আম গাছের কাছে যায়। সেই গাছে ঘন্টা খানেক জাহিদ ভাই দেখলো যে সেই বাচ্চাদের এবং অঘরীকে টর্চের আলোতে সেই মালাটা পাওয়া যায় এবং একজন, এটা কিন্তু জাহিদ ভাই ডলি আপুর স্বামী দেখতে পাচ্ছিল না। তো একজন লোক সেই ডালে থেকে মালাটা নামাতে যাবে, তখনই জাহিদ ভাই দেখতে পাই উপরের ডালে সেই বাচ্চাদের, যাদের একজনের হাতে কালো দড়ির মতো কিছু একটা ছিল। জাহিদ ভাই তখন বলল যে এই মালা এখন নামানো যাবে না। তো জাহিদ ভাই তাদের সেখান থেকে চলে যেতে বলে এবং জাহিদ ভাই একা থাকবে এটা বলে দেয়। তো মনে মনে জাহিদ ভাইও ভয় পাচ্ছিল, তার শরীর তিনি বন্ধ করে নেয় এবং বাচ্চাদের এবং অঘরীকে তার সামনে আসতে বলে এবং একটি সূরার কিছু আয়াত পড়তে পড়তেই ওই গাছটার চারপাশে ঘুরলো। আর তখন গাছের একটা ডাল ভাঙার শব্দ পাওয়া গেল, আর সাথে একটা কেমন গোংরানির শব্দ, দানবীয় গোংরানির শব্দ জাহিদ ভাই পেল। জাহিদ ভাই সাথে সাথে সেখান থেকে দৌড় দেয়। তখনই সেই গাছের একটা বড় সড়ো ডাল ধপাস করে মাটিতে পড়ে। জাহিদ ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। জাহিদ ভাইয়ের মনে আছে এতটাই বুক ধরফর করছিল, মনে হচ্ছিল তার বুক ফেটে হাড়টা বেরিয়ে যাবে। আর তখন জাহিদ ভাইয়ের কানে তাচ্ছিল্যের হাসি ভেসে আসছিল। ডাল পড়ার শব্দে ডলি আপুর স্বামী আর তার বাবা চলে আসেন বাইরে। এখন তারা খুব ভয় পেতে লাগলো, কেননা জাহিদ ভাই আসার পর থেকে পরিস্থিতির অবনতি আরও বেশি। এবং জাহিদ ভাই তাদের বুঝায় বলে যে ওরা আগে কোনো হুজুর আসার পর এমন করে নেই, কারণ জাহিদ ভাই আসার পর এর মানে হচ্ছে তার জাহিদ ভাইকে শত্রু মনে করছে, তারা মনে হচ্ছে যে তাদের ক্ষতি হতে পারে, তাই তারা ক্ষতির ভয় দেখাচ্ছে যাতে জাহিদ ভাই চলে যায় এবং তাদেরকে চিন্তা করতে মানা করে দেয় এবং ঘরে যেয়ে তাদেরকে বিশ্রাম নিতে বলেন। তিনিও বিশ্রাম নিচ্ছিল, কারণ সারাদিন খুব ধকল গেছে এবং প্রায় পুরো রাতই। তাই বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে। নামাজ পড়াকালীন জাহিদ ভাইয়ের জিন তার কাছে আসে। নামাজ পড়ার পর তিনি জাহিদ ভাইকে বলেন কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে, এগুলি সংগ্রহ করো। তো জাহিদ ভাই জানতে চায় এসব কিছু কে এসব করছে। তো জাহিদ ভাইকে বলেন এটা একটা দেও, আমি আগেও বলেছি যে শ্মশান এবং জঙ্গলেরা থাকে, আজ রাতে ওকে বিদায় করতে হবে, না হলে সেই ডলিকে নিয়েই যাবে, কারণ সে জেনে গেছে এখানে তুমি এসে গেছো এবং আমিও এসেছি। তো জাহিদ ভাইকে আরও বলেন সন্তানের আশা তারা একটা গরিত কাজ করেছে। একে তো তারা শয়তানের কাছে গেছে, তুমি তো জানো যে অঘরীরা মৃত মানুষদের পোড়ানো দেহের অংশ খায়। এরা হচ্ছে মানুষরূপী বিকৃত মস্তিষ্কের জানোয়ার, তারা শয়তানের পূজা করে এবং শয়তানকে খুশি করে। তাদের উচিত ছিল না অঘরীদের কাছে যাওয়া। এরপর যখন তারা দেখলো সেই মালাটা অঘরী তাদের দিয়েছে, সেই মালা তো ইনসানদের দাঁতের তৈরি এবং মারির হাড় দিয়ে তৈরি। কিভাবে তারা সেটা নিল এবং সেখানে বালিশের নিচে ফেলে ঘুমালো? এটা উচিত হয়নি তাদের করা। তাদের বুকে কি একটা ফোঁটাও ভয় আসেনি যে তারা কুফরি করছে? এখন যেহেতু ডলি প্রেগনেন্ট এবং তারা পাঠা না দিয়ে উল্টো সেই মালা ফেলে দিয়েছে, বিপদ তো তারা ডেকে এনেছেই। এই বিপদ আসতই, শয়তান কারোর উপকার করে না এবং তোমরা জানো কাউকে সন্তানও দিতে পারে না, কেননা জন্ম মৃত্যু আল্লাহর উপর। তো জাহিদ ভাই সে অঘরীকে জাহিদ ভাই জিন সে অঘরীকে খুঁজেছিল, পায় নাই, কারণ অঘরীকে ওই দেহটা মেরে ফেলেছে। এরপর তিনি জাহিদ ভাইকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়ে বলে মানসিকভাবে তৈরি হও এবং যা যা জিনিসপত্র লাগবে তার ব্যবস্থা করো, কারণ ডলিকে সন্ধ্যা পর্যন্ত পাহারায় রাখতে হবে, কারণ এর মধ্যে আজকেই এটা ব্যবস্থা করতে হবে, নাহলে বিহুত না করলে পরবর্তী সময় তারা ডলিকে নিয়ে চলে যাবে। তো তিনি চলে যায়
জাহিদ ভাই ডলির বাবাকে জিনিসপত্রের কথা বুঝিয়ে দিয়ে শুয়ে পড়ে, বিশ্রাম নিতে বলে এবং বিশ্রাম নিতে থাকে, শরীর বন্ধ করে, যাতে কোনো সমস্যা না হয়, ঘুমের মধ্যে যাতে কোনো ধরনের প্রবলেম তার সাথে না আসে। তো সেদিন দুপুরের আগে ডলিয়াপুর স্বামী ঘুম থেকে তাকে ডেকে তোলে। তো তিনি জাহিদ ভাইকে বলতে লাগলেন যে ডলি বাথরুমের ভেতর অজ্ঞান হয়ে আছে। তিনিও খুব টেনশনে ছিল। জাহিদ ভাই তার সাথে যায়, যে দেখে তার পেটের উপর কাপড়, উপরের দিকে কাপড়টা কাটা, তার চারিপাশে ভাঙ্গা কাঁচ ছড়িয়ে আছে, কাঁচ। তো সেখান থেকে ঘরে নিয়ে আসেন তারা। ডলির মা বলছিল উনি শুধু পানি আনতে বের হয়েছিলেন, এসে দেখেন ডলির এই অবস্থা। তো ডলিয়াপুর হুশ আসার পর ডলিয়াপুর জাহিদ ভাইকে বলেন, তিনি শুনতে পান তার মা তাকে ডাকছে পানির কল বন্ধ করতে। তিনি তখন সেখানে যান, দেখেন তার পা কল বন্ধ করার চেষ্টা করছে। তাই তিনি তাকে সরিয়ে দিয়ে কল বন্ধ করতে যাবেন, ঠিক তখনই পানিতে চুবিয়ে ধরার চেষ্টা করে তার মা। তারপরে তিনি ফ্লোরে পড়ে যান। সেখানে তিনি দেখতে পান তার মা তার গলা চিপে ধরেছে এবং সেই বাচ্চারা বেসিনের আয়না ভেঙে সেই ভাঙা আয়না দিয়ে তার পেট কেটে ফেলেছে। আর তখন তিনি যন্ত্রণা এবং ভয় হয়ে বেহুশ হয়ে যান। সেদিন মাগরিবের আগে আর কোনো সমস্যা হয়নি এবং তিনি এবং সেই বাচ্চাদের দেখছিলেন না তার আশেপাশে, তার বাচ্চাগুলোকেও দেখা যাচ্ছিল না। তো মাগরিবের নামাজের পর জাহিদ ভাইয়ের জিনের নির্দেশনা অনুযায়ী বাড়ির উঠানের দাউ দাউ করে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয় এবং তাদের বাড়িতে যেখানে শ্মশানের মাটি, সিঁদুর এবং চুন ছড়িয়েছিল সেখানে 5 বার কোদালের কোপ দেওয়া হয়। যতটুকু মাটি উঠেছিল ততটুকু মাটি আলাদা করে রাখে জাহিদ ভাইয়ের কাছে। ডলিকে বসানো হয়। ডলিয়াপুর সামনে রাখা হয় 20 কেজি ফলমূল, নদীর পানি এবং গরুর দুধ। তো জাহিদ ভাইয়ের জিন সেখানে আসে। এসেই জাহিদ ভাইকে তিনি সেই গাছের নিচে যেতে বলেন। তিনি গাছের সেই ডালের কাছে চলে যায় এবং কুড়ালের মতো কিছু একটা কোপ দিয়ে সেই মালাটা কেটে দেন। আর ঠিক তখনই, এই কি করলি, এই বলে উঠল গাছের উপর থেকে কেউ। জাহিদ ভাই মালাটা নিয়ে নেয় এবং নিয়ে এসে দাউ দাউ করে জ্বলা আগুনের কাছে মালাটা রাখে। জাহিদ ভাই জিন সেখানে দাঁড়িয়ে তার মতো করে তিনি কাজ করছিলেন। এটা জাহিদ ভাইয়ের জিনকে তখন কেউ দেখছিল না। আমি আবারও বলি, ওই মুহূর্তে জাহিদ ভাইয়ের জিনকে কেউ দেখছিল না। দেওটা তখন ডলিয়াপুর ভেতরে ছিল। সে অনেক রাগে গড়গড় করছিল। জাহিদ ভাই তার নাম জানতে চায়, বারবার বলার পর সে উত্তর না দেয়। জাহিদ ভাই সেই মাটিগুলোর থেকে কিছু মাটি নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে। আর তখনই সে বলে ওঠে, থাম, থেমে যা তুই। জাহিদ ভাই মাটি হাতে তাকে বলে, আগে নাম বলেন। সে বলে, বলবো না। তাই পুনরায় জাহিদ ভাই মাটি আগুনের দিকে ছুঁড়ে মারতে থাকে এবং চিৎকার দিয়ে বলতে থাকে, থাম থাম থাম। এক সময় সে বলে ওঠে, আমি মহারাজ। এবং এটা বলে সে রাগে গড়গড় করতে থাকে। জাহিদ ভাই তার কাছে জানতে চায়, অঘরী কোথায়? সে বলতে চায় না। আবার জাহিদ ভাই পুনরায় মাটি আগুনের মধ্যে ছুঁড়ে মারে। তখনই সে চিৎকার করে বলতে থাকে, তোর মতো পুচকে কারো কাছে আমি মাথা নত হব না। সে বলে সে মন্ত্র পড়তে থাকে। তখন জাহিদ ভাইয়ের জিন সেই মালা জাহিদ ভাইকে আগুনের কাছে নিতে বলে। জাহিদ ভাই সেই উত্তাপ আগুনের কাছে সেই মালাটা রেখে দিলে সে বলতে থাকে, এই তুই আমার মালা আমাকে দে। জাহিদ ভাই বলে, আমি মালা দিব, তার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। সে বলে, প্রশ্ন করো। জাহিদ ভাই জিজ্ঞেস করে, অঘরী কোথায়? সে বলে, আমি অঘরীকে খেয়ে ফেলেছি। জাহিদ ভাই বলে, আমার বলি সে জাহিদ ভাইকে বলছিল যে আমার বলি আমাকে এই মেয়েটা দেয়নি, উল্টো আমার মালাকে ওরা নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আর যখন অঘরীকে আমি আমার বলি চাই তখন অঘরী আমাকে বন্দি করতে চায়। তাই আমি অঘরীর মাথাটা ছিঁড়ে খেয়ে ফেলেছি। পাবি না কোথাও, ওই সবের ছোটা ফোটা কথা পাবি না। এখানে বলি বলতে সেই পাঠার কথা সেই দেওটা বলেছে, যেটা অঘরী ডলিদের 1 মাস পরে দেওয়ার কথা ছিল। তো জাহিদ ভাই দ্বিতীয় প্রশ্ন করে, কেন তুমি ডলিকে নিয়ে যেতে চাও? সে বলে, আমি ওকে একটা সন্তান দিয়েছি, বিনিময়ে ও আমাকে আমার মহাদেবের অপমান করেছে, তাই আমি ওকে মেরে খেয়ে ফেলবো আর ওর সন্তানকে নিয়ে যাব। সে তখন খ্যাপাটে সারের মতো ফোঁস করছিল। জাহিদ ভাই বলে, না, এটা হতে পারে না। তুমি কাউকে সন্তান দিতে পারো না। সন্তানের মালিক কেবল স্রষ্টা, আর কেউ না। জাহিদ ভাই তৃতীয় প্রশ্ন করে, ডলি এবং ডলির সন্তানকে ছেড়ে দিতে হবে, বিনিময়ে কি নিতে চাও? সে কোনো মতেই রাজি না এবং হুট করে ডলিয়াপুর মুখ দিয়ে এসে কামড় দিয়ে ফেলে, তার হাতে কামড় দিয়ে ফেলে। তা দেখে পুনরায় মাটি ফেলতে থাকে জাহিদ ভাই। এইবার তাকে আর সুযোগ না দিয়ে মাটি আগুনে ফেলতে থাকে যতক্ষণ পর্যন্ত সে নিস্তেজ না হয়। অঘরী যখন শ্মশানের মাটি, সিঁদুর এবং চুন দিয়েছিল তাতে সে মন্ত্র পড়ে দিয়েছিল, যার কারণে এখন সে মাটিকে যদি আগুনে ফেলা হয় তার এই দেওর শরীরও সেই পরিমাণ তাপ লাগবে। তো মাটি আগুনের মধ্যে যতক্ষণ পর্যন্ত পড়ছিল সে ততক্ষণ মধ্যে দাপড়াচ্ছিল। অনেকক্ষণ পরে সে ক্লান্ত হয়ে পড়ে এবং বলতে থাকে, আমাকে আমার বলি দিয়ে দে, আমি চলে যাব। তখন জাহিদ ভাই বলে, না, কোনো বলি টলি দেওয়া হবে না, এখানে দুধ আর ফলমূল আছে, যেটা খুশি নিয়ে যাও। সে আবার না করতে থাকে। এবার জাহিদ ভাই মালাটা এবং মোটা লাঠি দ্বারা আগুনের উপর ঝুলে রাখে। তখন সে রীতিমতো দাপড়াতে থাকে এবং বলতে থাকে, হ্যাঁ আমি যাব, কথা দিচ্ছি যাব, আমাকে আর যন্ত্রণা দিস না। জাহিদ ভাই বলে, এরপর যদি না যেতে চাও
তবে আমি মালা আগুনে ফেলে দিব এবং এখানে তুমি মরে যাবে। সে বলে, হ্যাঁ আমি যাব, আমাকে ছাড়, আমাকে ছাড়, আমাকে ছেড়ে দে। তারপর জাহিদ ভাই সেই মালাটা হাতে নেয় এবং ডলি আপুর একটা ফল হাতে নেয়। ডলি আপু একটা ফল হাতে নেয়, কারণ ডলি আপুর ভিতরে এই মুহূর্তে ওই দেহটা ছিল। তারপর চলে যাচ্ছি আমার দ্বিতীয় স্টোরিতে, এবং সেইটা আসলে শেয়ার করেছেন জাহিদ ভাই। আপনারা সবাই তাকে পছন্দ করেন, সবাই তাকে চেনেন তার ভিন্নধর্মী ঘটনার কারণে। এখন যে ঘটনাটা আমরা শেয়ার করব সেই ঘটনাটা হচ্ছে একটা বাড়ির সমস্যা, এবং সেই বাড়ির ঘটনাটা হচ্ছে 2016 সালের ঘটনা। তো জাহিদ ভাইয়ের এক পরিচিত জাহিদ ভাইয়ের কাছে আসে একটা বাড়ির সমস্যা নিয়ে, এবং ওই বাসাটাতে খুব উৎপাত হচ্ছিল। তো একটু দেখে আসা যায় কিনা এটা তো তাকে জিজ্ঞেস করে। আর যেহেতু জাহিদ ভাই তাদেরকে দেখতে পারে সেটা ওই লোক জানতো, তো শুরুতে যখন জিজ্ঞেস করে যে কি সমস্যা ভাই, তো তাকে শুরুতেই বলে হয় না কোনো সমস্যা। তো জাহিদ ভাই বলে যে মানুষ কেন জানি তাকে বলতে চায় না শুরুতে তাদের সমস্যাটা কি, সবসময় চায় সে যেন যে সে জায়গাগুলো দেখে। তো জাহিদ ভাই যায়, তো ওই আশকোনা এলাকা আশেপাশে সেই বাড়িটা আর কি আশকোনাতে। তো সেই বাড়িটা 6 তলা বাড়ি। তো বাড়ির ভেতরে ঢোকার আগেই জাহিদ ভাইয়ের মনে হতে লাগলো বাড়ির প্রত্যেকটা জানালা দিয়ে কেউ জাহিদ ভাইয়ের দিকে তাকাচ্ছে। জাহিদ ভাই বাড়ির দিকে তাকিয়ে দেখে পুরো বাড়িটা খালি, কোনো ভাড়াটিয়া নাই। বাসায় তিনি প্রবেশ করে, শরীরে বারবার কাটা দিচ্ছিল। মনে হতে লাগলো এই বাসার বাতাসটাই তো বিষাক্ত। গুমোট একটা ভাব। বাড়ির মালিক দরজায় দাঁড়িয়েছিল। জাহিদ ভাই দেখে তাদেরকে দরজায় দাঁড়িয়ে আছে, এবং তিনি দেখে যে দরজায় অনেকগুলো তাবিজ ঝুলানো এবং অনেক সূরা কাগজে লিখে দেয়ালগুলোতে বাঁধিয়ে রেখেছে। ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাইয়ের কাছে গুমোট ভাবটা কম লাগতে শুরু করে। এক সময় জাহিদ ভাই লক্ষ্য করে বাড়িওয়ালার ঘরের সব জানালা দরজায় অনেকগুলো তাবিজ ঝুলানো, প্রতিটা দেয়ালে বিভিন্ন সূরা কাগজে লিখে ঝুলিয়ে রেখেছেন। বাড়িওয়ালা এবং তার স্ত্রী কুশল বিনিময় করার পর জাহিদ ভাইকে বসালেন। তাদেরকে বললেন কি কারণে তারা তাদেরকে ডেকেছেন। বাড়ির মালিক ভদ্রলোক বললেন উনি এই বাড়ি ব্যাংক লোনের মাধ্যমে তৈরি করেছেন। ওনার বাড়ির নিচের তলায় এক পরিবার ছিল। সেই পরিবার একটা ছেলে আত্মহত্যা করেছিল ফাঁসিতে ঝুলে। বয়স 22 কি 23 বছর। ছেলেটা মানসিক রোগীর মতো আচরণ করত, সারাদিন চুপ থাকতো, কারোর সাথে মিশত না। একদিন ওর বাবা কোনো কারণে ওকে বকাবকি করলো, এমনকি মারও দিয়েছিল। সেদিন রাতেই ছেলেটা ফাঁসি দেয়। রাত পেরিয়ে সকাল হয়। দুপুরের পর যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই ছেলেটার মা গেট চাপড়ালো, কিন্তু কেউ কোনো ধরনের সারা শব্দ পেল না। তো সারা শব্দ না থাকে বাড়ির পেছন দিক দিয়ে যে জানালা দিয়ে দেখে ছেলেটা ঝুলছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলামতে বোঝা যায় সে নিজের হাত আগে কেটেছে, তারপর ফাঁসিতে ঝুলেছে। ওর লাশ বের করে নিয়ে যাওয়ার পর খুব বাজে একটা গন্ধ সেই বাড়িটায় ভরে যায়। পরে সকল কাজ সেরে সেই ছেলেটার দাফন শেষ করা হয় গ্রামে। তারপর থেকে ওনার এই বাড়িতে রীতিমতো উপদ্রব শুরু হয়। প্রথম দিকে পানির মোটরের সুইচ বন্ধ হয়ে যেত, বিদ্যুতের মেইন সুইচ বন্ধ হয়ে যেত। রাতের বেলা প্রতিটা রাতে পুরো বাড়ির দেয়াল জুড়ে ধপ ধপ শব্দ হতো। বাড়ির ছাদে সেই ছেলেটাকে হাঁটতে দেখা যেত। একসময় অন্যান্য ভাড়াটিয়ারা ছেলেটাকে ঝুলন্ত অবস্থায় কখনো সিঁড়ি ঘরে কখনো নিজেদের ঘরে দেখতে পেল, এবং এটা রেগুলার হতে থাকলো। রাতভর বাড়ি জুড়ে পচা গন্ধ পাওয়া যেত। এই কারণে 1 মাসে পুরো বাসা খালি হয়ে যায়। এমনকি ছেলেটার পরিবারও চলে যায় এই বাড়ি ছেড়ে। বাড়িওয়ালা তো তার বাড়ি ছেড়ে যেতে পারে না। এরপর থেকে তারা দেখতে পেল ছেলেটা যেভাবে ফাঁসিতে ঝুলেছিল সেইভাবে কোনো না কোনো সময় দেখা যেত তাদের শোয়ার ঘরে ঝুলছে, কখনো ড্রয়িং রুমে ফ্যানের সিলিংয়ে ঝুলছে, অথবা তারা শুয়ে আছেন তাদের পাশেই ঝুলে দাঁড়িয়ে আছে দড়ি লাগিয়ে। তারা ইমাম ডেকে আনলো, কবিরাজ ডেকে আনলো। একদিন পরেই সে একই অবস্থা হতে লাগলো। এর মধ্যে একদিন বাড়িওয়ালার বড় ছেলে ফাঁস নেওয়ার চেষ্টা করে। ছেলেটার মা ছেলেটা দেখে ফেলা, ছেলেটাও সেই যাত্রায় বেঁচে যায়। এর মধ্যে ওনাদের ঘর থেকে টাকা পয়সা জিনিসপত্র হারিয়ে যাচ্ছিল আর কি। মোবাইল ফোন, গয়না, থালা বাসন, বহনযোগ্য জিনিসপত্র হারিয়ে যেতে লাগলো। আর বাড়িওয়ালার একটা পর একটা ক্ষতি মানে আর্থিক ক্ষতি হওয়া শুরু হয়ে গেল। একজন বিশিষ্ট আলেমের পরামর্শে তারা বাড়িতে দেয়ালে, জানালা, দরজায় কোরআন শরীফের সূরা লিখে লিখে তার দেয়ালে বাঁধিয়ে দেয়। তারা অন্য ফ্ল্যাটের ভেতরে যেতে পারছিল না, কেননা গেট বাইরে দিয়ে লক করা থাকলেও গেট খুলতে গেলে সেই গেটের ধুমধাম শব্দ হতো, যার কারণে অন্যান্য ফ্ল্যাটের সেই গেটগুলোতেও কেবল সূরা লেখা কাগজ বাঁধিয়ে দেওয়া হতো। এই কাজ করতে করতে এক সময় তারা নিচতলার ঘরে দরজার কাছে যায়। দেখতে পায় দরজা খোলা, এবং সেই নিচতলার ফ্লোরে যেখানে ছেলেটার পরিবার থাকতো সেই ঘরে টাকা, গয়না, মোবাইল ফোন যা যা বাড়িওয়ালা হারিয়ে গেছিল তা সেখানে ছিল, সব সাজিয়ে রাখা।
তো বাড়িওয়ালা তাকে মানে তাদেরকে শাখা সেই হুজুর সে জিনিসপত্র ধরতে না করে, কিন্তু বাড়িওয়ালা তার কথা না শুনে সেগুলো ধরতে যাবে। সেই মুহূর্তে হঠাৎ সেই ছেলেটা যেভাবে ঝুলন্ত অবস্থায় বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার সামনে ছিল, ঠিক সেভাবে হুজুরের সামনে তার সামনে ঝুলে রইল। এমন ঘটনায় তারা সেখান থেকে পালিয়ে আসে এবং গেটে সূরা লিখে কাগজ বাঁধিয়ে দিয়ে চলে যায়। সেদিনের পর থেকে সিঁড়িঘর এবং তাদের ঘরে আর কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু সারা রাত অন্য ফ্ল্যাটগুলোতে কিল ঘুষি মারার শব্দ আসতো, কান্নার শব্দ আসতো, ধূপ করে কিছু পড়ার শব্দ হতো। দিনে দুপুরে বাড়িওয়ালা শুনতো সিঁড়ি ঘর দিয়ে আসার সময় ফ্ল্যাটগুলোর দরজার উপরে হাড় গোড় চিবানোর শব্দ। এভাবে চলে যায় প্রায় 3 মাস। গত কয়েকদিন ধরে তারা সেই ফ্ল্যাটগুলো পাশ দিয়ে শুনতে গেলে কটমট শব্দ পায় এবং বাসার চারপাশে মোরগ, মুরগি, পাখি এমনকি কুকুরের আধা খাওয়া মরা শরীর পড়ে থাকতে দেখা যায় প্রতিটা দিন। তাই তাকে ডাকা হয়েছে, জাহিদ ভাইকে ডাকা হয়েছে। তো যেহেতু জাহিদ ভাইয়ের সাথে একটা জিনের সম্পর্ক আছে, তাই তারা তাকে ডাকে। তারা চাচ্ছিলেন সমস্যাটার সমাধান করতে, কেননা ব্যাংক লোন করে বাড়িটা করেছেন। লোন শোধ করতে না পারলে পরে ব্যাংক বাড়িটা জব্দ করে নিয়ে যাবে। তো জাহিদ ভাই স্পষ্ট বুঝতে পারছিল বাড়িওয়ালা কিছু একটা লুকাচ্ছে। তো জাহিদ ভাই তাকে সরাসরি জিজ্ঞেস করে ফেলে, আপনি তো আমাকে কিছু কথা বলছেন না। তো জাহিদ ভাই একটা কথা বলেছেন যে তিনি বুঝে যায় যে মানুষের চেহারা দেখে যে সে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে। তো জাহিদ ভাই বলে যে আপনার সমস্যা আপনি যদি লুকানোর চেষ্টা করেন তবে আপনারই সমস্যা কাটানো যাবে না। তো উনি সরাসরি অস্বীকার করেন যে উনি সবকিছুই বলেছেন। তো জাহিদ বলে, ঠিক আছে, আমি এই বাড়িটা পুরো একা ঘুরবো, আমাকে ফ্ল্যাটগুলোর চাবি দেন। তো তাকে চাবি দেওয়া হয় এবং উনি বের হয়ে যায় ওনার ঘর থেকে। এবং জাহিদ ভাই জেনে নেয় যে কোন দিকের ফ্ল্যাটে ছেলেটা আত্মহত্যা করে। তো ওনার ঘর থেকে বের হয়ে জাহিদ ভাই নিচতলায় পৌঁছায় এবং জাহিদ ভাই সুস্পষ্টভাবে জানতো বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে, কোনো একটা কারণে কিছু একটা লুকাচ্ছে। কেন সে যদি পারিবারিক বা কারণে আত্মহত্যা করে, তবে যদি এমন সমস্যা হতো তাহলে তো তার হওয়ার কথা ছিল, ছেলের পরিবারের হওয়ার কথা ছিল, বাড়িওয়ালার সাথে কেন? যেহেতু আগে কারিনের ব্যাপারে একটা ঘটনা আমরা শেয়ার করেছি এবং সে জাহিদ ভাইয়ের অভিজ্ঞতা আছে, তাই শরীর বন্ধ না করে জাহিদ ভাই ফ্ল্যাটটায় ঢোকে। পচা গন্ধ আসছিল কিচেনের দিক থেকে। জাহিদ ভাই কিচেনের দিকে হেঁটে গেল, যে দেখে একটা বিড়ালের অর্ধেক খাওয়া বডি। এটা দেখে বের হতে যাবে এমন সময় তার মনে হলো কিছু একটা ধূপ করে পড়েছে, যন্ত্রণাময় গোঙানির শব্দ আসছে। জাহিদ ভাইয়ের হার্টবিট বেড়ে গেল, জাহিদ ভাইয়ের শরীর শক্ত হয়ে আসলো। জাহিদ ভাই ঘুরে তাকালো, দেখলো একটা ছেলে ঝুলে আছে, ঘাড় বাঁকা, চোখগুলো বেয়ে আছে, মানে বের হয়ে আছে, জিভটাও বের হয়ে আছে। জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে, আর পেছন থেকে হাতটা সামনে এনে সেই বিড়ালটির বাকি অংশটা কামড়ে কামড়ে খেতে লাগলো। জাহিদ ভাই বের হয়ে যেতেও বের হইতে পারলো না, কারণ তখনই ছেলেটা লাফ দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে যায় ওই ফাঁসির জায়গা থেকে। আর এটা থেকে জাহিদ ভাই শরীরটা বন্ধ করে ফেলে। জাহিদ ভাই তখন বমি হওয়ার মতো অবস্থা। জাহিদ ভাই জানতো কারিনদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাই জাহিদ ভাই জিজ্ঞেস করে আগে কি হয়েছিল, কেন এখানে আটকে আছো। এ কথা বলার পর সেই ছেলেটা কিছু বলে না, তাকে ডাইরেক্ট মারার চেষ্টা করলো, কিন্তু শরীর বন্ধ থাকায় পারেনি। জাহিদ ভাই জিজ্ঞেস করলো বাড়িওয়ালাকে কিছু করেছে। আর এটা যখনই বলা হলো তখনই সেই ঘর থেকে একটা ওই ঘর থেকে রুম থেকে একটা কথা ভেসে আসলো। কথাটা হলো, ধর, আজ ওকে ছেড়ে টুকরো টুকরো করবো। এই কথা শোনার পর জাহিদ ভাই একটা আমল করতে করতে আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে গেল, একেবারেই বের হয়ে গেল। বের হয়ে তিনি বাইরে যেয়ে দাঁড়ায়, আর তখনই তার পায়ের কাছে সেই বিড়ালটার সেই খাওয়া অংশটুকু হঠাৎ করে উড়ে আসে, যেটা তিনি কিচেনে দেখেছিল। জাহিদ ভাই দোয়া দুরুদ পরে সেখান থেকে চলে আসে। রাতে জিনকে সবকিছু জানায় এবং সেই বাসার ঠিকানা দেয়। উনি বললেন এভাবে যেন কোনো আত্মহত্যা ঘটিত জায়গায় জাহিদ ভাই যেন একা না যায়। জিন রাতে 3টার দিকে আসে এবং প্রথম কথাটি ছিল অন্যায়, কঠিন শাস্তি অবশ্যই হবে। এই বাড়িওয়ালা সেটিই পাচ্ছে, এর চেয়ে বড় ক্ষতি আসন্ন। শোনো, বাড়িওয়ালার কোনো অপবাদ কোনো একটা কাহিনী আছে। সে একটা অপবাদ দেয় ছেলেটাকে এবং ছেলেটার বাবা সে অপমান করে, তা অনেক। সে ছেলেটার বাবাকে অনেক অপমান করে, কারণ সেই দিন ছেলেটার বাবা ছেলেটাকে অনেক বকাঝকা করে এবং চর মারে ছেলেটাকে। ছেলেটা ছিল নির্দোষ, বাবার অপমান লজ্জায় সে আত্মহত্যা করে। এরপর খুবই অন্যায়ভাবে তার লাশকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছিল। মাছি বসেছে, পোকা বসেছে। ইনসান হয়তো ভুলেই গিয়েছিল এটা একটা ইনসানের মৃত শরীর। এই অত্যাচার করে ছেলেটাকে শুধু পানি ঢেলে জানাজা না পড়িয়ে কবরস্থ করেছে লোকজন। এমন জঘন্যতম কাজ করার দরকার ছিল না। বিনা জানাজার কারণে ছেলেটার লাশ এখন শয়তানের কবজায়। তুমি যা দেখেছ তা ছিল একটা পিচাসের ভেলকি। সেই বাড়িওয়ালার পরিবারের উপর খুব বড় বিপদ।
জান যেতে পারে যে কারোর। ছেলেটার লাশের উপর কুফরি করে তার কাফনের কাপড় একটু একটু করে বের করছে এবং সেই কাপড়ের কিছু অংশ জাদু করে 71টা টুকরা করে সেই বাড়িতে পিশাচরা রেখেছে, যার কারণে পুরো বাড়িতে তাদের বিচারণ আছে এবং অন্য পিশাচরা সেই বাড়িতে আসে। তুমি যেই জীবজন্তুর অংশ দেখেছো তা সেই পিশাচগুলোর কাজ। যেদিন তারা কাপড়টা পুরো বের করে ফেলতে পারবে কবর থেকে, সেদিন এই লাশটা পিশাচগুলো তুলে ফেলতে পারবে। না জানি কি করে সেই পিশাচগুলো লাশটাকে নিয়ে। তো জাহিদ ভাই জানতে চাইলো এখন কি করা যেতে পারে। উনি বলেন আগে ওই বাড়িতে থাকা কাপড়ের টুকরোগুলো উদ্ধার করতে হবে, তারপর সেই কাপড়গুলো নিয়ে ছেলেটার কবরের কাছে যেতে হবে। বের হয়ে থাকা কাপড় এবং কাপড়ের টুকরোগুলো তার কবরে প্রবেশ করিয়ে দিতে হবে এবং তার জানাজা আদায় করতে হবে। তো জাহিদ ভাই বলে আমি একা তো পারবো না কাপড়গুলো খুঁজতে। উনি বলেন উনি নিজে আসবেন এবং তাকে সাহায্য করবেন কাপড় খুঁজতে। তো জাহিদ ভাইকে তিনি শিখিয়ে দেন কি করতে হবে। উনি চলে গেলে জাহিদ ভাই তার ফোনটা হাতে নিয়ে দেখে 30টা মিস কল, এবং এই মিস কল এসে বাড়িওয়ালার থেকে। তো জাহিদ ভাই ফোন করে, ফোনের উপর ওই পাশ থেকে আতঙ্ক, প্রথমে কান্নাকাটি এবং বিভিন্ন শব্দে জাহিদ ভাই কিছুই বুঝতে পারছিল না। পরে এবার ফোন দিলে উনি বলেন আমাদেরকে ভাই একটু বাঁচান, আমার ছেলে মেয়েগুলোকে ওরা মেরে ফেলবে, একটু সাহায্য করেন। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কি হয়েছে, আর ওই ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে কান্নাকাটি এবং উচ্চ স্বরে দোয়া দুরুদ পড়ছিল তার পরিবার। তো জাহিদ ভাই ফোন রেখে জাহিদ ভাই জিনকে ডাকে। উনি এলে জাহিদ ভাই ফোনের কথাগুলো তাকে বলে। উনি বলেন 1 মিনিট পর পিশাচগুলো 1 মিনিট পর বললো যে পিশাচগুলো ক্ষতি করতে পারে, তুমি তাদের বলে দাও আমি যাচ্ছি তাদের বাসায়, যখন তারা সূরা ফাতিহা পড়ার শব্দ পাবে তখনই যেন তারা বাসা থেকে বেরিয়ে যায়। তো জাহিদ ভাই আর ওই জাহিদ ভাই জিন তাকে বলে যে আমি পিশাচদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, এটা বলে উনি চলে যায়। তো জাহিদ ভাই বাড়িওয়ালাকে ফোন দেয়, বলতে থাকে যে বাড়িওয়ালা বারবার বলছিল আমাকে, বাড়িওয়ালাকে বলছিল যে দেখেন কিছুক্ষণ পর ফোনে থাকা অবস্থায় আমার ওখানে জিন যাবে, আপনি কোনো শব্দ শুনতে পান কিনা। তো জাহিদ ভাই ফোনের মধ্যেই শুনতে পাচ্ছিল যে সূরা পড়ার শব্দ আসছে। তো জাহিদ ভাই তারা জানায় যে সূরা ফাতিহা পড়ার শব্দ আসছে। তো তখনই জাহিদ ভাই বলে ঠিক আছে আপনি এখনই আপনার পরিবারকে নিয়ে বেরিয়ে যান। তো আল্লাহর রহমতে তারা বেরিয়ে যায় এবং তাদের সান্ত্বনা জাহিদ ভাই দেয় যে তারা ওই দিন রাতে পাশের প্রতিবেশীর বাসা যেন থাকে, এটাও তিনি বলে দেন। তো তারা ওই দিন থাকে অন্য বাসায়। তো রাত পোহানোর পর সেই বাড়িওয়ালার সাথে জোহরের পর দেখা হয় জাহিদ ভাই। তো জাহিদ ভাই বললো যে আমাকে সব সত্য কথা বলেন তো, কেননা আমি জানতে পেরেছি আপনি যে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, ঘটনা পরিষ্কার করেন। তো উনি পরে বলে যে 3 মাস আগে ওনার বড় মেয়ের ফোন ওই ছেলের কাছে পাওয়া যায়। ছেলেটা ফোনটা পেয়েছিল বাড়ির মেইন গেটের কাছে। এখন যেহেতু তার বুদ্ধি কম তাই সেই মোবাইলটা নিয়ে খেলছিল বাচ্চাদের মতো করে। বাড়িওয়ালারা ফোন দিয়ে কল করে পরে ফোনটা খুঁজে পায় তার কাছে। মানে নিজে আগে বেশ কয়েকবার ছেলেটাকে চর থাপ্পড় মারে, তারপর ছেলেটার বাবাকে চরম অপমান করে মানুষজন দাঁড় করিয়ে। সেদিন রাতে বাড়িওয়ালা জানতে পারে তার বড় মেয়ের ফোন তার বড় মেয়ে নিজের ভুলে বাইরে রেখে আসে। কিন্তু তারা তো বাড়িওয়ালা, তারা তো নত হতে শেখেনি। তারা বাড়ি করে নিজেদের অনেক বড় ভাবে, তাই সেই ব্যাপারটা চেপে যায়। বাড়ির মালিক ভাড়াটিয়ার কাছে মাফ চাইবে সম্ভব? এদিকে ছেলেটার বাবা অপমানে ছেলেটাকে চর মারে এবং বকাঝকা করে। আল্লাহ ভালো জানেন কেন সেই বুদ্ধিহীন ছেলেটা সেদিন রাতে আত্মহত্যার চিন্তা কিভাবে করলো। সেটা মরলো, তারপরে সেই বাড়িওয়ালার তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি ছেলেটার বাবার কাছে। গত রাতে বাড়িওয়ালা শুয়েছিল, রাতে 1টার দিকে পুরো ফ্ল্যাটে ধূপ ধূপ শব্দ হতে লাগলো। 3টা সিলিং ফ্যান চলন্ত অবস্থায় একসাথে খুলে পড়ে। বাথরুমের কল, কিচেনের কল দিয়ে সমানে পানি পড়তে থাকে। জানালার কাঁচ ভেঙে যায়। পুরো পরিবার এক ঘরে এসে ঢুকে যায় এবং হাতে কোরআন শরীফ নিয়ে দুরুদ পড়তে থাকে, সূরা পড়তে থাকে। কিছুক্ষণ পর তারা শুনতে পেল তাদের ফ্ল্যাটের মেইন গেট কেউ খুলে ফেলেছে এবং সেই রুমের গেটের কাছে এসে কে জানি দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালারা কোনো কোরআন পড়তে লাগলো। তারা শুনতে পেল গেটের ওপার থেকে পৈশাচিক কতগুলো কণ্ঠের কথা। তারা বড় বড় হাড়ি পাতিল নাড়ানোর শব্দ পাচ্ছিলেন। তারা শুনতে পেলেন ধর আগে মেয়েটাকে ধর, কিরে বের হয়ে দেখ কত খাবার এনেছি তোদের জন্য, গিলা কলিজা মাংস এনেছি তোদের জন্য, কতদিন তাজা রক্ত খাই না, আগে তোদের গলা কাটবো, রক্তগুলো খাবো, তারপর তোর চামড়াটা তুলে ফেলবো, কলিজাটা আলাদা করবো, গুড়দাটা আলাদা করবো, তারপর তোকে টুকরো করে কেটে খেয়ে ফেলবো, খোল না গেটটা বলে গেট ছাপড়াতে লাগলো। উনি কোরআন শরীফ ভয়ে ভয়ে পড়তে লাগলেন আর জোরে জোরে তখন তিনি শুনতে পান যে কসাইরা যেভাবে ছুরিকে একটা চিকন জিনিস দিয়ে ধার দেয় সেই জিনিসটা নিয়ে শব্দ আসতে লাগলো। বড় কোনো ডেকচি সরানোর শব্দ আসতে লাগলো। বলতে লাগলো আরো বড় বড় হাঁড়ি নিয়ে আয়, অনেক মাংস রান্না হবে, এক একটার ওজনও তো কম না, এই হাঁড়িতে কেবল ওর পিচ্ছি ছেলেটা আটবে, বাকিগুলাকে কোথায় রাখবি? এমন সব লোমহর্ষক কথাবার্তা ভেসে আসছিল। আর বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে, তাই চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পায় নাই।
দুই একজন আত্মীয়কে তারা জানালো। এরপর তাকে কারণ তাকে জাহিদ ভাইকে ফোনে পাচ্ছিল না। পরে জাহিদ ভাই ফোন করলো, ওই যে 30 বার মিস কলের কথা বললাম, তখন জাহিদ ভাই বিজি ছিল, তখন তাকে ফোন দিয়ে পাচ্ছিল না। এবং তারা সূরা পড়ার শব্দ পেয়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সময় সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে থাকতে দেখা গেল। তো জাহিদ ভাই তাকে বলে সবকিছু, যে এইসব জিনিস কিন্তু আমার জিন তাকে বলেছিল আর কি। তো জাহিদ ভাইয়ের সাথে ওই লোক রাজি হয় ছেলের বাবার কাছে মাফ চাইতে, এবং তিনি নিজেই ছেলেটার জানাজা আদায়ের ব্যবস্থা করবেন বলে জাহিদ ভাইকে জানান। সেদিন রাতে একটা হারিকেন জ্বালিয়ে জাহিদ ভাই সেই জিন জাহিদ ভাই জিন সহ সে বাসায় প্রবেশ করে, এবং জিনের সাথে আরো বেশ কয়েকজন জিন ছিল পাহারা দিতে। তো জাহিদ ভাইয়ের জিন বলে দিচ্ছিল কোথায় কোথায় কাপড়গুলোর টুকরা রাখা আছে, কিন্তু কাপড়ের টুকরোর জায়গায় জাহিদ ভাই রীতিমতো সাপ দেখছিল। তো জাহিদ ভাইয়ের আমির সাহেব যে জিন বলল যে শোনো, ওরা তোমাকে ধাঁধা দেখাচ্ছে, ওটা একটা কাপড়, তুমি চোখ বন্ধ করে তুলে ফেলো। কিন্তু আসলে জাহিদ ভাই পারছিল না। জাহিদ ভাই সাপ ভয় পায় না, কিন্তু তা ধরার মানসিকতা তখন ওই সময় হয়ে ওঠে নাই। জাহিদ ভাই একদমই পারছিল না দেখে তার ওই আমির সাহেব জিন তাকে নিজের হাতে কন্ট্রোল করে নিয়ে সেই ঘর থেকে 47টা কাপড়ের টুকরা বের করে। এভাবে পুরো বাড়ি থেকে 70টি টুকরা উদ্ধার করা হয়। শেষ টুকরাটা ছিল বাড়ির ছাদে। ছাদের গেট খুলে ছাদে ঢুকতেই একটা বিভৎস দৃশ্য দেখা গেল বেশ কয়েকটা কুকুর একটা মৃত পশুকে কামড়ে টেনে হিচড়ে আলাদা করে ফেললো। আর সবার জাহিদ ভাই দেখে যে সেই ছাদ থেকে লাফ দিয়ে চলে গেল। জাহিদ ভাইয়ের আমির সাহেবকে বললেন চোখ বন্ধ, জাহিদ ভাইকে তার আমির সাহেব বললেন, জিন বলে চোখ বন্ধ রাখো, যাই শুনো না কেন তুমি চোখ খুলবে না। জাহিদ ভাই একটা সূরাটা পড়লো, এবং সূরা পড়ার পর কমান্ড করার মতো আল্লাহর কালাম সব কিছুর উপর এবং ওই কালো শয়তানের ধ্বংসের দিকে নিয়ে যাবে এমনটা ভেবে পড়তে পড়তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পড়তে লাগলো। জাহিদ ভাই চোখ বন্ধ করে পড়তে লাগলো। জাহিদ ভাই তার কানের মধ্যে ধপাস ধপাস পড়ার শব্দ পেল, ঝিঝি পোকার শব্দ পেল, পশু পাখির ডাক শুনতে পেল। এবং জাহিদ ভাই সম্পর্কে জানতো বিধায় জাহিদ ভাই পুরা সূরাই পড়লো। জাহিদ ভাই শুনছিল, জাহিদ ভাইয়ের আমির ওই জিন পিশাচদের বলছে, বদমাইশ, এটা ইনসানদের এলাকা, ইনসানদের খাওয়ার শখ তোদের আজ মিটিয়ে দেব। এটা উনি বলার পর শুধু চাবুক মারার শব্দ এবং পৈশাচিক এক কান্নার শব্দ আসছিল। জাহিদ ভাইয়ের সাথে থাকা আমির সাহেবের সাথে থাকা জিনগুলা তাদের সায়স্তা করে সেখান থেকে বিদায় করে দেয়। তো জাহিদ ভাইয়ের জিন জাহিদ ভাইকে চোখ খুলতে বলে। জাহিদ ভাই তাকিয়ে দেখে তার জিনরা রীতিমতো গোসল করে এসেছে, এবং টপ টপ করে তাদের চারিপাশ থেকে পানি পড়ছিল। তো জাহিদ ভাইকে তারা নিয়ম পালন করা শিখিয়ে দেয়, সেই কাপড়ের টুকরোগুলোতে ফু দিতে বলে। এরপর উনি সেখান থেকে চলে যায়। জাহিদ ভাইয়ের বাসায় চলে আসে। এদিকে সেই বাড়িওয়ালা ছেলেটার বাবার খোঁজ পায়। তারা ছেলে মারা যাওয়ার পরে শহর ছেড়ে গ্রামে চলে যায়। তারপর দিন জাহিদ ভাই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার শ্যালক ছেলেটার গ্রামের বাড়ির দিকে রওনা হয়। বিকাল 3টায় তারা সেখানে পৌঁছে যায়। তাদের বাড়ির সবার সামনে বাড়িওয়ালার ছেলেটার বাবার কাছে পা ধরে মাফ চায়। সেই অনেক বেদনাদায়ক কথাবার্তা হয় সেখানে। বাড়িওয়ালাকে থেকে তিনি ক্ষমা করে দেন, এবং বাড়িওয়ালার ছেলেটার বাবাকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তটা জাহিদ ভাইকেও কাঁদিয়ে ছাড়ে। উনি তাদের বাড়ির সবার কাছে ক্ষমা চায়। সন্ধ্যার আগে সবকিছু ছেলেটার বাবাকে বলে। এটা শুনে ছেলেটার বাবাকে বলেন, কাকা, আমার ছেলেটারে মাটি দেওয়ার পর থেকে দেখি ছেলেটার কবর থেকে খালি ওর কাফনটা বের হয়ে যায়। প্রতিদিন আমি যেতাম ওর কবর দেখতে, আর দেখতাম 3-4 আঙ্গুল কাপড় বের হওয়া। আমি ডেইলি কাপড়টা ভিতরে ঢুকাই দিতাম, কিন্তু প্রতিদিনই বের হয়ে থাকতো। তাই গ্রামের ইমামকে জানালে সেই ইমাম অনেক দোয়া দূরত পড়েছিল, কাজ হয় নাই। ইমাম বলেছিল, আত্মহত্যার কবরে অনেক কিছু হয়, আপনি আর যাবেন না এখানে আপাতত কবর জিয়ারত করতে। সেদিন থেকে তিনি আর যায়নি। কিন্তু প্রতিটা রাতে তিনি স্বপ্ন দেখতেন কুকুরের মতো ন্যায় বড় বড় জানোয়ার তার ছেলের লাশটাকে ছিঁড়ে কামড়ে খাচ্ছে। পরে সেই গ্রামের বেশ কয়েকজন মাতবর এবং ইমামকে তিনি সব কিছু বলে এবং বোঝাতে সক্ষম হয় জাহিদ ভাই। রাত 2টার দিকে জাহিদ ভাইয়ের সেই জিন জাহিদ ভাইকে 71 টুকরা কাপড়টা এনে দিয়ে দেয়। সেই কাপড় নিজ হাতে জাহিদ ভাই ধোয়। তারপর তিনি গ্রামের ইমাম, বাড়িওয়ালা, তার শ্যালক এবং ছেলের বাবা সেখানে যায়। জাহিদ ভাই ওনাদের সবার সাথে জাহিদ ভাইয়ের আমির সাহেবও ছিল, কিন্তু শুধু তাকে জাহিদ ভাই ছাড়া তাকে আর কেউ দেখছিল না। জাহিদ ভাই কবরের কাছে যে দেখতে পায় অনেকখানি, প্রায় 3 ভাগের 2 ভাগ কাপড় বের হয়ে এসছে কবরের মাটি ভেদ করে। আমির সাহেব দুধ পড়ছিল, জাহিদ ভাইয়ের জিন। বাড়িওয়ালা কিছু পানি পড়া জাহিদ ভাইয়ের শরীরে ছিটাচ্ছিল, আর ইমাম, ছেলের বাবা আর বাড়িওয়ালার শ্যালক কবর জিয়ারত করছিল সশব্দে। জাহিদ ভাই আগে কাপড় ঢোকাতে চেষ্টা করে, কিন্তু তখন প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় জাহিদ ভাইয়ের, এবং তুমুল বাতাস সেখানে বইতে থাকে। বাতাসে ভেসে আসতে থাকে একটা কথা, শূন্যের অধিপতি ধরি বহমন, স্বীকার করিলে বইবে রক্তের ঢেলা দোহাই, তোর নবীর মাথার নইলে সর্পদংশ করিবে দংশন।
আমি অসুর চিরনশ্বর। এটা জাহিদ ভাই তখনও মনে ছিল, সেজন্য তিনি লিখতে পেরেছেন। তখন জাহিদ ভাই সূরা পড়তে লাগলো, বেশ কিছু ডাল ভেঙে জাহিদ ভাইয়ের চারপাশে পড়ে এবং পৈশাচিক হাসি ভেসে আসতে থাকে। অনেক কষ্ট করে জাহিদ ভাই সেই কাপড়গুলো ভেতরে ঢোকাতে সক্ষম হয় এবং মাটি দিয়ে সেই গর্ত ঢেকে দেয়। তারপর সেই পিশাচের খেলা সেখানেই থেমে যায়। জাহিদ ভাই ছেলেটার গায়েবানা জানাজা আদায় করে রাতের বেলা কবর জিয়ারত করে সেখান থেকে চলে আসে। তো পরে ধীরে ধীরে সেই বাড়িওয়ালার সমস্যা কেটে যায়। আরও কিছু কাজ করার পর তারপর থেকে তেমন আর সমস্যা হয়নি। তো জাহিদ ভাই একটা কথা বলেছেন যে যখন থেকে তিনি টের পাচ্ছিলেন বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে, তখনই ঠিক করেছিল যে এই লোকের সাহায্য তিনি করবেন না। কিন্তু আমির সাহেব জাহিদ ভাইকে পুরো ঘটনা বলেন এবং জাহিদ ভাই তখন রাগ উঠে যায় বাড়িওয়ালার উপর। কিন্তু জাহিদ ভাই আমির সাহেব মানে জিন তাকে বোঝান জাহিদ ভাই সেই ছেলেটিকে সাহায্য করতে হবে, কারণ ওর ওই দুনিয়াতে এমন অবস্থায় আছে যে ওকে সাহায্য না করলে ওর সমস্যাই হবে, আর সে বিপদগ্রস্ত বাড়িওয়ালাকেও। আর তার যেহেতু জানাজা হয়নি, তার জানাজা হওয়াটাও অনেক জরুরি। এটা শরীয়ত বিরুদ্ধে কাজ। একটা মানুষ তার জানাজা পড়ার হক আছে, শুধু তার জানাজা না পড়ার কারণে একে ঘটনা ঘটেছে। যদি এই অবস্থায় 4 মাস 10 দিন পার হয়ে যেত, তাহলে এই বাড়িওয়ালা এবং মারা যাওয়া ছেলেটার পরিবারের বড় ধরনের ক্ষতি হতো, আর তা হলো মৃত্যু। তো জাহিদ ভাই বলেছেন, সম্ভব হলে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। তা হলো, মানুষ যারা শুনে আপনার মুখে জাহিদ ভাইয়ের এই ঘটনা, তারা কিভাবে গ্রহণ করে জাহিদ ভাইয়ের ঘটনাগুলো? মানে কি তাদের ভালো লাগে? জিজ্ঞেস করেছে আপনাদের সবাইকে, কারণ বানাউট কিছু দেওয়া সম্ভব না। আর জাহিদ ভাই যা যা চোখে দেখে তাই লেখে, এর বাইরে কিছু লেখা হয় না। ঘটনার এখানেই শেষ। আশা করছি সবার ঘটনাটি পছন্দ হয়েছে। আছেন আমাদের সাথে যারা ছিলেন, যারা শুরু থেকে আছেন, এত রাত পর্যন্ত আছেন, তাদের সবাইকে আমি আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আপনারা আছেন বলেই আমরা আছি। আজকের এই ঈদের দিনে আমরা এতক্ষণ সময় ধরে প্রোগ্রামটি করতে পেরেছি শুধুমাত্র আপনারা সাথে ছিলেন বলে। আপনারা সাথে থাকবেন এবং এটাই আমাদের প্রত্যাশা। এবারে রমজান কেমন একটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমরা কেউই বুঝতে পারিনি কখন রমজানটা এলো, কখন রমজানটা চলে গেল। আমার যেটা মনে হয়েছে যে এবারে রমজানটা শেষ হওয়ার সাথে সাথেই যে আমি মনে হয় ইবাদত একটু কম করেছি, আমার মনে হয় সাফিসিয়েন্ট ইবাদত করা হয় নাই। তো আপনাদের সবাইকে বলছি, যারা ইবাদত করছেন তারা রমজান ছাড়াও দেখবেন এখন মোটামুটি সব কিছু লকডাউন অবস্থায় আছে, কমিয়ে দিবেন না, এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলুন। মানুষকে সাহায্য করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা চলে যাচ্ছে আমাদের শেষ ঘটনায়, আজকের ঈদের আমার শেষ ঘটনায়, আজকের ঈদের জাহিদ ভাইয়ের শেষ ঘটনায়। আজকের ঈদটা কিন্তু অলমোস্ট আপনারা দেখেছেন যে পুরোটাই জাহিদ ভাই ভিত্তিক, আমি যেসব ঘটনাগুলো শেয়ার করছি সবই জাহিদ ভাইয়ের দেওয়া। তো এখন যে ঘটনাটা শেয়ার করবো, এটা 2018 সালের জানুয়ারি মাসের একজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের। ওই ভদ্রলোক একজন সৎ চরিত্রের এবং বেশ নিষ্ঠাবান লোক ছিল। সৎ লোক তাই সত্যের পথে চলতেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং যাবতীয় ইউনিয়ন পরিষদের মামলা মোকদ্দমায় সঠিক বিচার করতেন। তাই তিনি ছিলেন খুবই লোকপ্রিয়। একদিন রাতে তিনি বাইরের যাবতীয় সব কাজ ছেড়ে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর তিনি অনুভব করতে লাগলেন যে তার শরীরটা কেমন গরম হয়ে গেছে, শরীর থেকে কেমন একটা গরম ভাব বেরোচ্ছে। তার অস্থির লাগছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম। গ্রামের শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডার অবস্থা হয়, তার মাঝে তার এমন লাগছিল। তিনি হাত পা ধুলেন। খাবার খাওয়ার পর তিনি পেটে ব্যথা অনুভব করতে লাগলেন। একটা সময় তিনি দেখলেন তার বেশ ব্যথা অনুভব করছেন। একটা সময় বমি শুরু হয়ে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। সেই রাতে অনেক সেবা করার পর তার যন্ত্রণা কমে যায় এবং ভোর নাগাদ তিনি একটু ঘুমান। ঘুমে থাকা অবস্থায় তার শরীর প্রচণ্ডভাবে দুলুনি দিয়ে ওঠে এবং তিনি বিছানা থেকে পড়ে যান। তার স্ত্রী তাকে বিছানায় তোলেন, জিজ্ঞেস করেন, কি হয়েছে আপনার, এভাবে পড়ে গেলেন, ব্যথা পান নাই তো? তিনি বলেন, না ঠিক আছি, সমস্যা নাই। তো তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি উঁচু কোথাও থেকে পড়ে যাচ্ছেন, হয়তো সেই কারণে শরীর এমন কেঁপে উঠেছে। আর রাতে যেহেতু অসুস্থ ছিলেন, শরীর দুর্বল এমন হয়েছে তা চিন্তা করে রাখলেন। তিনি পুনরায় শুয়ে পড়েন। এবার তিনি স্বপ্নে দেখতে পারেন একজন সবুজ আলখেল্লা পরা ব্যক্তিকে, যিনি তাকে বলছেন রক্ত মূল্য পরিশোধ করতে হবে। 3 বার চেয়ারম্যানকে সেই সবুজ আলখেল্লা পরা লোকটি তাকে একই কথা বলেন। এরপর তার ঘুম ভাঙে এবং তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা রীতিমতো অবাক হয়ে যান। তার হার্ট অ্যাটাক হয়েছে, তার রক্তে সংক্রমণ, কিডনি প্রায় বিকল হওয়ার মতো অবস্থা, জন্ডিস সহ আরও কিছু রোগ ধরা পড়ে। একদিন একজন রোগীর এমন সংকটাপন্ন হওয়াটা বিরল। একই সাথে
তার চিকিৎসা চলছিল। তার মধ্যে সেই চেয়ারম্যান প্রতি রাতে সেই সবুজ আলখেল্লা পরা ব্যক্তিকে দেখতে লাগলেন সরাসরি। সে এসে তার কাছে দাঁড়াতো এবং বলতো, তোমাকে কিন্তু রক্তমূল্য পরিশোধ করতেই হবে। তার আগে তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে বেঁচে দেখিয়ে দিব তোমাকে আমি দিব মৃত্যু যন্ত্রণা, তোমাকে তিলে তিলে শেষ করে দিব। প্রতিদিন তোমাকে যন্ত্রণা দিব, তুমি মৃত্যু কামনা করবে যন্ত্রণা থেকে বাঁচার জন্য। আদারওয়াইজ রক্তমূল্য দাও বেঁচে থাকতে চাইলে। এমন অবস্থায় তিনি কথা বলতে পারছিলেন না। আর সেই আলখেল্লা পরা লোকটা তাকে ভয় দেখিয়েই যাচ্ছিল। একটা সময় তিনি ভয় পেলেন না। এভাবে তিনি প্রতিদিন চলতে লাগলো। প্রতি রাতে এই ব্যক্তি আসতো এবং এই কথাগুলো বলতো। একদিন রাতে এই আলখেল্লা পরা লোক তার কাছে আসে এবং তার অক্সিজেনের সাপ্লাই বন্ধ করে দেন। হাতের ক্যাথেটার, হাতের সাথে যে আমাদের স্যালাইন যেটা দেওয়া হয় সেটা নির্দয়ের মতো খুলে ফেলেন। চেয়ারম্যান সাহেব কিছুই করতে পারছিলেন না। চেয়ারম্যানকে তিনি উপরে তুলে সেইখানেই ফ্লোরে ফেলে দেন। চেয়ারম্যান সাহেব আর কিছু মনে ছিল না। 4 দিন পর তার জ্ঞান ফেরে। এরপর তিনি এইসব কিছু তার পরিবারকে বলে দেন। সবুজ আলখেল্লা পরা ব্যক্তির কথা বলেন। এখন যেহেতু তারা গ্রামে বসবাস করেন, তারা এই সমস্ত জাদু কুফরি বিশ্বাস করতেন। তাই তারা একজন কবিরাজের কাছে যে এই সমস্যার কথা বলেন। কবিরাজ চেয়ারম্যানকে দেখতে ঢাকায় আসে। হাসপাতালে কবিরাজ চেয়ারম্যানকে তার মতো পরীক্ষা করে বলে, ওনার উপর একজন বলশালী জিনের প্রভাব আসছে। কোনো না কোনো কারণে এই জিন তার উপর ক্ষিপ্ত। আমার এত জ্ঞান নেই ভাই, মানসিক সাহসও নেই যে এই জিনের মোকাবেলা করব। তো এদিকে চেয়ারম্যান সাহেব জানতে চায় যে কেন এমন হওয়ার কারণ কি। তো উনি তো কারো কোনো ক্ষতি করে নাই, তো তাকে কেউ জাদু করলো কিনা। সেই কবিরাজ বলে, না চেয়ারম্যান, এটা জাদু না। চেয়ারম্যান সাহেব, এটা জাদু না, জিন প্রতিশোধ নিচ্ছে তার উপর। চেয়ারম্যান সাহেব সাহায্য চাইলেন, বললেন এমন কিছু কি করা যায় যেটা থেকে জিন আটাকে না ধরতে পারে। তখন সেই কবিরাজ তাকে এটা তাবিজ লিখে দেয় এবং বলে এটা হাতে বেঁধে রাখেন, আর আপনারা ভালো কাউকে দেখান। চেয়ারম্যান সাহেবকে তিনি আশ্বস্ত করে যান যে ভালো কাউকে দেখালে হয়তো সুস্থ হতে পারেন, কারণ তার অসুস্থতা সেই জিনের কারণেই। সেই জিন চলে গেলে তিনি অসুস্থ হয়ে যাবেন এরকম বিশ্বাস তাকে দিয়ে যায়। তো সেদিন রাতে সেই আলখাল্লা পরা জিনটা চেয়ারম্যান সাহেবের কাছে আসে। এসে আগে সেই তাবিজটা খুলে নেয়। তার সামনে সেই জিন সেই তাবিজটাকে শুকনো পাতার মতো গুঁড়ো করে দেয়। তারপর সেই চেয়ারম্যানের মাথার চুল তিনি টেনে ধরে তাকে বসিয়ে জিন বলতে থাকে, চল তোকে আজ কিছু দেখাবো। এটা বলে সেই জিন চেয়ারম্যানকে টেনে হিচড়ে হাসপাতালের মর্গে নিয়ে যায়। চেয়ারম্যান কিন্তু সেই জিন এলে কিছুই করতে পারে না, পুতুলের মতো মরা মানুষ হয়ে যায়। সেই জিন মর্গে নিয়ে বেয়ারিশ লাশগুলোর কাছে নিয়ে যান চেয়ারম্যানকে এবং তাকে দেখাতে থাকে লাশগুলোকে। এমন ঘটনা চেয়ারম্যান সাহেবের জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন তার জ্ঞান ফেরে তার বেডেই। তিনি পরিবারের সদস্যদের সামনে কান্নায় ভেঙে পড়েন আর কি। রাতে সেই দুঃস্মৃতির কথা বলেন এবং বলেন সেই চাপে তার অন্য হাসপাতালে ভর্তি হওয়া দরকার। কিন্তু সেখানে ভর্তি হওয়ার পরে আবারও সেই জিন আসে এবং তাকে বলে, তুই কোথায় যাবি? তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে আমি এখান থেকে যাব না, এবং মৃত্যুর পরোয়ানা তো নিব ফেরেশ তারা আসার আগ পর্যন্ত তোকে আমরা যন্ত্রণা দিয়ে যাব। তুই কি কিছু বলতে চাস? সে সময় সেই চেয়ারম্যান টের পেলেন তিনি কথা বলার মতো অবস্থায় ফিরে এসছেন। তিনি বলেন, আমি কি করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মেরে ফেলেন না, আমি কখনোই কারো ক্ষতি করি নাই। তিনি যখন এই কথা বললেন তখন সেই জিন বলে, আমি বলিনি তুমি কারো ক্ষতি করেছো, মনে করে দেখো 12 বছর আগে তুমি কোথায় ছিলে, তুমি কি করেছো। তিনি মনে করতে পারছিলেন না, কারণ 10 বছর ঘটনা তিনি যতটুকু পারছিলেন মনে করতে পারছেন না আর কি। তিনি সেই জিনকে অনুরোধ করেন তাকে যেন একটু সাহায্য করে মনে করিয়ে দিতে, যাতে করে তিনি বুঝতে পারে তিনি কি করেছিলেন যার জন্য তাকে তার এমন শাস্তি পেতে হচ্ছে। তার অনেক অনুরোধের পর সেই জিন বলে, ঠিক আছে 12টার সময় তোকে দিচ্ছি, তুই নিজে চিন্তা কর তুই কি করছিস। 12 দিনের সময় দিচ্ছি তোকে, তুই 12 দিনের সময় দেয় আর কি। 12 দিনের মধ্যে তুই যদি রক্তমূল্য শোধ না করিস তবে তোর দিন ফুরিয়ে যাবে। এই বলে সেই জিন সেখান থেকে চলে যায়। সেদিন থেকে সেই চেয়ারম্যানের শারীরিক সমস্যার একটু উন্নতি হতে লাগে। চেয়ারম্যান সাহেব তার পরিবার এবং আত্মীয় স্বজনদের জিনের সাথে হওয়া কথাবার্তা শেয়ার করেন। তার একজন জিন হুজুরের কাছে যান ঢাকার খিলক্ষেতে। সেই হুজুর তার জিনকে ডেকে আনেন এবং জানতে চান চেয়ারম্যান সাহেবের সমস্যা কি জানতে। কিন্তু সেই জিন হুজুরের জিন অপারগতা জানায়। সে বলে যে জিন চেয়ারম্যানকে কষ্ট দিচ্ছে সে অনেক অনেক শক্তিশালী এবং সে একজন মুসলিম জিন, এবং সে চেয়ারম্যানকে শাস্তি দিচ্ছে যার পেছনের চেয়ারম্যানের কোনো না কোনো গুরুতর অন্যায়ের কারণ আছে। এখন চেয়ারম্যান জানে সে কি করেছে, সে যদি মনে না করতে পারে তাহলে কিছু করার নেই, এবং সেই জিন জানে কি করেছে এই চেয়ারম্যান। যদি সে বলে তাহলে জানা যাবে কেন সে শাস্তি দিচ্ছে, আদারওয়াইজ তাকেই মনে করতে হবে। তো জিন হুজুর চলে যায়। এরপর তারা কয়েকজন হুজুরের কাছে যান কিন্তু সফল হয় না। এদিকে 7 দিন চলে যায় সেই জিনের দেয়া 12 দিনের মধ্যে। এই সময় তারা জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে। আসলে মূলত তারা খোঁজ পায় ওই যে একবার মাদ্রাসার কথা বলেছিলাম, মাদ্রাসার একটা ঘটনা বলেছিলাম, সেই বাঁধনের কাজ করেছিল, সেই বাঁধনের কাজের একজনের থ্রুতে আর কি। সেই মাদ্রাসার একজন হুজুর
ওই এলাকার মসজিদের ঠিকানা দিয়ে বলে এই মসজিদের একজন লোক আছে যিনি এই জাহিদ ভাইকে চেনে, তার সাথে পরিচয় করে দিতে পারবে। তারপর দিন জোহরের সময় সেই মসজিদে এসে জাহিদ ভাইয়ের খোঁজ করে। মসজিদের খাদেম জাহিদ ভাইকে ফোন দেয় এবং তাদের কথা বলে। যেহেতু ব্যক্তি অসুস্থ এবং নিজে এসেছে, তাই জাহিদ ভাই নিজে যে দেখা করে মসজিদে, যে দেখে সেই চেয়ারম্যান হুইল চেয়ারে বসে আছে, তার সাথে তার 2 ছেলে এবং গাড়ির ড্রাইভার। চেয়ারম্যান সাহেব জাহিদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করে এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ তাকে জিন 12 দিন সময় দিয়েছে। এরপর সে তাকে মেরে ফেলবে যদি রক্ত মূল্য পরিশোধ না করা হয়, এবং 8 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তারা এখনো জানতে পারেনি রক্ত মূল্য কি। তো জাহিদ ভাই তার নাম ঠিকানা নেয় আর কি, এবং বলে যে রাতের বেলা জাহিদ ভাই জিনের সাথে কথা বলবে, এই জিনটা কে এবং রক্ত মূল্যটা কি। তো রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে জিনকে সেই চেয়ারম্যানের নাম ঠিকানা দেয়। আমি আগে বলেছি জাহিদ ভাই জিনকে তিনি আমির সাহেব বলে সম্বোধন করেন, এবং যা যা চেয়ারম্যান সাহেব বলেছিল তিনি তাকে বলেন। তিনি বলেন অপেক্ষা করো। ওনার প্রথম কথা হলো কৃতকর্মের ফল পেতে হয়, সেটা বেঁচে থাকা অবস্থায় হোক আর মৃত্যুর পরেই হোক। আল্লাহ জানেন কার মাধ্যমে কার উপকার তিনি করবেন বা কার মাধ্যমে তিনি তাকে শাস্তি দেবেন। এই চেয়ারম্যান অবশ্যই শাস্তি পাবে, কেন একজন নির্দোষ ব্যক্তি যখন হত্যা করা হয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। নির্দোষ এক ব্যক্তিকে গরু চোর মনে করে যদি পিটিয়ে হত্যা করা হয়, এবং একজন ক্ষমতাধর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সে যখন উন্মুক্ত ছিল, কিছুই করতে পারে নাই, তখন নির্দোষ প্রমাণ ছাড়াই যখন চোর ভাবে তাকে গুনাহের সমান পাপী সেও হবে। এই এত সততার দাবি যদি করে থাকেন, তাহলে তিনি এই ঘটনাতে কেন ঘটিয়েছেন? তাহলে তার সততা নিয়ে প্রশ্ন আছে। এই জিন হচ্ছেন আমাদের দেখা সবচেয়ে প্রবীণ জিন, এটা জাহিদ ভাইয়ের আমির সাহেব বলছে, যিনি এই ঘটনা দেখেছিলেন, কিন্তু কোনো কারণে তিনি এই 12 বছরে কাউকে কিছু করেননি, কিন্তু তিনি এখন সবকিছুই দেখেছেন, এখন শাস্তি দেবেন, নিস্তার পাবে না কেউ। তো জাহিদ ভাই জানতে চাচ্ছিল কি করা যেতে পারে। উনি বলেন কিছুই করার সামর্থ্য নাই। রক্তমূল্য কি তা জানো? রক্তমূল্য হলো কোনো নির্দোষকে হত্যা করলে তার বিচার করারকে রক্তমূল্য বলে, যেটা আমাদের ভাষায় আর কি, জাহিদ ভাইদের আমির সাহেবদের ভাষায়। তাই সে চেয়ারম্যানকে রক্তমূল্য চুকাতে হবে। তো জাহিদ ভাই বলে তাহলে তো চেয়ারম্যানকে মেরে ফেলবে দেশে, তাকে কি বোঝানোর কোনো উপায় নাই? আপনি কি চেষ্টা করবেন বোঝাবেন? তো আমির সাহেব বলে আমি না, তুমি চেষ্টা করো, আমি বলি তোমার ডাকে তিনি সাড়া দেবেন। তো জাহিদ বলছে না, উনি তো সাড়া দেবেন না। তো জাহিদ ভাই আমি বলে না, দিবে, তুমি ডাকো, সাড়া দিয়ে যাবে। তুমি যাও চেয়ারম্যানের কাছে, তাকে সবকিছু খুলে বলো, এরপর চেয়ারম্যানকে আর তুমি একা ঘরে যে চেয়ারম্যানকে বলো সেই জিনকে মনে কোণে ডাকতে, আর তুমি তোমার কাজ করো। তোমরা 2 জন যদি পারো তো তাকে বোঝাতে, তাহলেই সম্ভব চেয়ারম্যানকে বাঁচানো। এই কথাগুলো বলে উনি বিদায় নেয়, এবং জাহিদ ভাই সেদিন আসরের সময় চেয়ারম্যানের ঢাকার এক আত্মীয়র বাড়িতে যায়, এবং সেখানে চেয়ারম্যান অবস্থান করছিল। জাহিদ ভাই একাকী চেয়ারম্যানকে সবকিছু বলে, এবং চেয়ারম্যানের মনে পড়ে সেই দিনের ঘটনা, এবং চেয়ারম্যান জাহিদ ভাইয়ের কাছে স্বীকার করে যে সেদিন সেই ঘটনা 4-5 মাস পর তিনি জানতে পেরেছেন সেই লোকটা আসলে নির্দোষ ছিল। তো জাহিদ ভাই বলে যে আজ ওনার সাথে কথা বলতে হয় এবং ওনাকে বুঝাতে হবে। চেয়ারম্যান অনেক বেশি শঙ্কিত ছিল, জীবন হারানোর ভয় তো সবারই আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। ভয়ে উনি বমি করে ফেলেন। আর কথাই জাহিদ ভাই আর কিছু বললো না, বলে যে আর কথাই বা নাই বললাম। মাগরিবের নামাজ পড়ে জাহিদ ভাই সালাম ফিরে সেই বৈঠকে বসে জিনকে স্মরণ করে। এভাবে কতক্ষণ গেছে জাহিদ ভাই জানে না, কিন্তু হঠাৎ জাহিদ ভাই আকাশের উপর থেকে শীষ দেওয়ার শব্দ পেতে লাগে। তার সেই জিন ডাকে সাড়া দিয়েছেন এবং আসছেন। মূলত জিনদের ডাকলে জাহিদ ভাই কানের কাছে এক ধরনের শীষের শব্দ পায়, যেমন কোনো কিছু উপর থেকে ছুঁড়ে মারলে নিচে যেভাবে ফিরে আসে সেরকম একটা শব্দ, এবং ধপ করে শব্দটা পড়ে। তো জাহিদ ভাই সালামের উত্তর আসে সালামের, এবং এরপরে জাহিদ ভাই পরিচয় দেয় তাকে। জাহিদ ভাই বলে আমি মনুমিয়ার ছেলে জাহিদ, যেটি ছদ্মনাম। আপনাকে বিরক্ত করার কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি, এসেছি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে কথা বলতে আপনার সাথে। উনি জানতে পেরেছেন তার ভুলের কথা, তিনি আল্লাহর কাছে তওবা করেছেন এবং আরও তওবা লাগলে তওবা করবেন। তিনি অনুতপ্ত, তিনি ভীত, ওনাকে আপনি ক্ষমা করে দিন। তিনি উত্তর দিলেন এত সহজেই? তুমি তো ছোট একটা বাচ্চা, কত কথা বলে ফেললে। কখনো দেখেছ মানুষের কালো রূপ নিজ চোখে? দেখো আজ সে ভয় পাচ্ছে। সেদিন 1 যুগ আগে আমি দেখেছি একজন নিরপরাধ লোক এইভাবেই ভয় পেয়েছিল, তার জীবনহানির ভয়ে। তার শরীরে কোথায় আঘাত লাগেনি, সব জায়গায় লেগেছে। এক বিধবা মায়ের একমাত্র ছেলেকে এরা কেড়ে নিয়েছে। এরা চাইলে কি তাকে বাঁচাতে পারতো না? কিন্তু তারা তা করেনি। আমি এগিয়ে গিয়েছিলাম মনুমিয়ার ছেলে ঢাল হয়ে তাদের অজস্র আঘাত নিজের উপর নিয়েছি শুধু সেই গরিব ভ্যান চালককে বাঁচাতে, কিন্তু পারিনি। এরা কলুষিত, নিজের কিছু ছাড়া তারা আর কারো কথা ভাবে না। আমি চাই তাকে সেই যন্ত্রণা দিতে। এতদিন কিছু করিনি, কারণ বারবার তাকে ইশারা দিয়েছি আমি যাতে সে ভুল বুঝতে পারে, সেই লোকের কাছে মাফ চেতে পারে। এতগুলো দিন জাহিদ ভাইয়ের আমি সেই মায়ের সেবা করেছি, আজ সেই মা নেই,
কেউ তাকে ক্ষমা করতে যদি পারে একমাত্র সেই মা পারেন, সেই মা তো এখন নেই। তাই ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি ওকে যন্ত্রণা দিয়ে যাব। আমি ওনাকে বোঝানোর জাহিদ ওনাকে বোঝানোর চেষ্টা করলো, তিনি শুনলো না এবং তিনি সেখান থেকে চলে গেল। তো জাহিদ ভাই বাসায় ফিরে আসে এবং সহজেই হাল ছাড়ার যেহেতু লোক না জাহিদ ভাই, তিনি সেই রাতে পুনরায় এসে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে এবং বলে যে জিনে কি বলেছে এবং কি করণীয়। জাহিদ ভাই আমির সাহেবকে বলে, যেহেতু তোমার ডাকে তিনি সাড়া দিয়েছেন, তুমি তাকে আবার ডাকো, তাহাজ্জুদ পরে তুমি ডাকো, আমিও থাকবো। তাহাজ্জুদের আগেই একটা আমল করি, আমল দিয়ে দিই, এটা করো। তো জাহিদ ভাই সে আমলটা করে, যার কারণে সেই জিন যেন বুঝতে না পারে জাহিদ ভাই তাকে ডাকছে। তো জাহিদ ভাই নামাজে দাঁড়িয়ে যায়, অনেক লম্বা সময় নিয়ে নামাজ পড়ে। এটুকু বুঝে গেছিল যে জিন এসে গেছে এবং ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই ঘর থেকে বের হলো এবং আমির সাহেব তখন সেখানে আসে। তো জাহিদ ভাই কে বলে সেই জিনটা, যিনি যাকে ডাকলো, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, এতটুকুন একটা ছেলে তুমি আবার আমাকে ডেকেছো। তো জাহিদ ভাই তখন তার আমির তাকে জবাব জাহিদ ভাই আমির তাকে বলে যে জনাব, আমার ছেলেটা কিছু কথা আপনাকে বলতে চায়, একবার কষ্ট করে একটু শুনুন ওর কথা, এরপর কোনোদিন আপনাকে বিরক্ত করবে না সে। তখন সেই জিন বলেন কি বলবে সে। তো জাহিদ ভাই ওনাকে জীবনের বেশ কিছু কথা বলে, সেই কথাগুলো জাহিদ ভাই ব্র্যাকেটে আমাকে বলেছেন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তিনি কথাগুলো শুনলেন। তো তখন ফজরের আজান দিচ্ছিল, ফজরের সময় খুব সুন্দর মোহময় বাতাস বয়ে যায়, সেই বাতাস বইছিল এবং চাঁদের আলো ছিল। তো তখন তারা মূলত চোখের চাহানি দিয়ে কথা বলছিল। কিছু সময় জাহিদ ভাই চুপ ছিল এবং তিনিও চুপ ছিল। হঠাৎ তিনি আমাকে বলেন, ভালো থেকো, চেয়ারম্যানকে ছেড়ে দিলাম, তোমার কথায় নয়, হয়তো একদিন বুঝবে তুমি কেন আমি চলে যাচ্ছি, ইয়া মুগি সোয়াগিসানি বলে সেই জিন চলে যায়। পরে সে আর চেয়ারম্যানের কাছে আসেনি, আর কোনো ক্ষতি করেনি। যেহেতু চেয়ারম্যানকে সে আগেই অনেকবার আঘাত করেছিল, সেই তো এই ঘটনার 6 মাস পর চেয়ারম্যান মারা যান। তো জাহিদ ভাই বলেছিল আসলে ফজরের সময় বয়ে চলা বাতাস সেই জিনকে অনুভব করাতে চেয়েছিল সেটা, এবং জাহিদ ভাই নিজে সেই ব্যক্তির জীবনে দেখেছে এই বাতাস শরীর লাগলে অশান্তি দূর হয়ে যায়। সেই জিন অনেক কিছু দেখেছে, 12-13 বছরের রাগ পুষিয়ে রেখেছিল। তার সাথে জাহিদ ভাই পারতো না, জাহিদ ভাই জিনও পারতো না, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো জাহিদ ভাই চেষ্টা করতে দেখেছিল যে কি করা যায়। আসলে এই ভয় এটা কি ধরনের ঘটনা আমি বলতে চাই না, তবে জাহিদ ভাই বলেছেন যে ঘটনাটা ওনার কাছে ভালো লেগেছে, তাই ঘটনাটা উনি চাক্ষুষ দেখেছে, ওনার নিজেরও নিজের ঘটনা তাই শেয়ার করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে আরো অনেক ঘটনা শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পাভেল, খুলনা শহর থেকে। ঘটনাটা পাভেল শুনেছেন তাদের যিনি গাড়ি চালান, তাদের বাসায় যে গাড়ি চালান সেই চাচার কাছ থেকে। তার নাম মনসুর চাচা, এবং মনসুর চাচা তাকে একটা ঘটনা বলেছেন। 80 দশকের কথা। মনসুর সাহেব তখন একেবারে ইয়াং এবং তিনি বাড়িতে ঘুরে ফিরে সময় কাটাতেন। তখন তেমন কিছু করতেন না, সন্ধ্যার পর চলে যেতেন আড্ডায়। গ্রামের বাজারে তাদের আড্ডা ছিল এবং সে আড্ডা ছিল ক্যারাম ঘরে। তাদের একটা ঘর ছিল, সেখানে ক্যারাম বোর্ড খেলা হতো এবং বহু রাত পর্যন্ত ক্যারাম খেলা হতো। তখন বাজারের এই সাইডে জেনারেটর দিয়ে কিছু জায়গায় বিদ্যুৎ আসতো, কিন্তু এছাড়া বিদ্যুৎ ছিল না। হ্যারিকেন জ্বালিয়ে রাখা হতো এবং সেখানে তাদের ক্যারাম ঘরের ভেতরে একটা সেই হ্যাজাক লাইটও থাকতো। যদি আলো বেশি প্রয়োজন হতো, তাদের মাঝে মাঝে টুর্নামেন্ট হতো, তখন সেই হ্যাজাক চালানো হতো। মোট কথা, প্রতিদিন রাতে এই ক্যারাম ঘরে বসে আড্ডা দেওয়াটা তাদের একেবারে একটা অঘোষিত আইন ছিল, তাদের যেতেই হবে ওখানে, এরকম একটা ব্যাপার। তো মনসুর সাহেব প্রতিদিনই যেতেন, এরকম খেলতেন এবং তার এটা নেশা হয়ে গেছিল এবং গভীর রাত পর্যন্ত তাদের খেলা হতো, 11টা-12টা। আর তারপরে তারা চলে আসতেন এই গ্রামের রাস্তা দিয়ে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেন, গল্প করতেন এবং গল্প করতে করতে যার যার বাড়িতে চলে আসতেন। তো বিভিন্ন গল্প হতো, বিভিন্ন রকমের আড্ডা হতো এবং তারা খুব এনজয় করতেন। তো একদিনকার কথা, মনসুর সাহেব এরকম গিয়েছেন তার ওই ক্যারামের আসরে এবং ওখানে বসে ক্যারাম খেলা হচ্ছে। এরকম করে রাত গভীর হতে হতে প্রায় এরকম রাত 11টা, 11:30 বেজে গেছে। গ্রামে কিন্তু গভীর রাত ওই সময়, 11টা, 11:30 একেবারে নিশুতি রাত, এরকম একটা অবস্থা। তো তাদের আড্ডার ওইখানে আবার নিশুতি হতো না, যেহেতু কিছু মানুষ তারা থাকতো সব সময়। তো মনসুর সাহেবের ওই দিন ওই খেলা তার যে দান ছিল, তিনি হেরে গেছেন। হেরে যাওয়ার পর তিনি বের হয়ে আসছেন ওখান থেকে তার এক বন্ধু নিয়ে
হেঁটে আসতেছেন, যে চিন্তা করছেন সামনে যে কিছুক্ষণ বসবেন, বসে সেখানে একটু ধূমপান করবেন, তারপর বাসার দিকে রওনা দিয়ে দিবেন। তো তারা দুই বন্ধু আসছিলেন, তাদের দুজনেই মন বেশ খারাপ, কারণ দুজনে একই টিমে খেলতেছিলেন। তো হেরে যাওয়াতে তারা বেশ মন খারাপ, দুজনে বিষোদ্গার করতেছে আজকের এই খেলাধুলা এগুলো নিয়ে। যাই হোক, প্রাসঙ্গিক আলাপ তাদের নিজেদের, এরকম আলাপ করতেছেন আর আসতেছেন। তো রাতের বেলা বেশ গুমোট আবহাওয়া, বাতাস বেশ থুম মেরে আছে, গ্রামের রাস্তা। তো তারা তাদের এই ক্যারাম ঘর থেকে একটু সামনে চলে আসলেন, এই জায়গাটা একটু অন্ধকার, রাস্তার পাশে চলে আসলেন তারা, মানে ওই তাদের ক্যারাম ঘর তো ছিল এই পাশে গলির ভিতরে, এখান থেকে মেন রাস্তার পাশে চলে আসলেন। মেন রাস্তা বলতে সেটাও কিন্তু মানে কাঁচা রাস্তায়, ইট বিছানো আর কি। এর মধ্যে হঠাৎ তারা শব্দ পেলেন দূরে, থ্যার করে একটা শব্দ আসতেছে রাস্তার থেকে। কি ব্যাপার? তখন বুঝলেন যে কিছু একটা আসতেছে রাস্তা দিয়ে, মানে ভ্যান বা কিছু, খুব জোরে আসতেছে, দ্রুত আসতেছে, এবং আসার কারণে এই রাস্তা তো অমসৃণ, ইট বিছানো, এর মধ্যে দিয়ে ওই বাড়ি খাইতেছে আর সাউন্ড হচ্ছে। তারা বুঝতে পারেন ভ্যানের শব্দ, যেহেতু তারা গ্রামেরই মানুষ। তো তারা দ্রুত গেলেন যে এত রাতের বেলা এখান দিয়ে এত দ্রুত ভ্যান চালায় কে আসতেছে। তো একটু সামনে গিয়ে দাঁড়ালেন রাস্তার পাশে। তো তাকায় একটু পরে দেখতে পেলেন যে হারিকেনের আলো, মানে হারিকেন চলতেছে, ভ্যানটা দ্রুত আসতেছে, হারিকেনটা কাঁপতেছে এই স্পিডে আসাতে, রাস্তায় ঝাঁকি খেতে খেতে। তো তারা দুজন রাস্তার উপর দাঁড়ালেন, যে চিন্তা করলেন কথা বলবেন লোকটার সাথে, কি ব্যাপার, এইভাবে আসতেছে কেন। তো আরেকটু সামনে আসতেই চাঁদের আলোতে স্পষ্ট হলো যে লোকটার চেহারা দেখলেন তারা, লোকটা বেশ মানে ভীত অবস্থা। তো বুঝলেন যে লোকটার নাম রুস্তম, চিনেন আসলে মনসুর সাহেব তারা চিনেন, রুস্তম মিয়া। তাকে অনেক দেখছেন যে তিনি জিনিসপত্র ক্যারি করেন ভ্যানে, বিভিন্ন সময় তার নিজস্ব একটা ভ্যান গাড়ি আছে, এবং 3 চাকার ভ্যান, এটাতে বিভিন্ন জিনিস তিনি ক্যারি করে ওদিক ওদিক নেন। রুস্তম মিয়া আসতেছে, এবং তার ওই যে হারিকেনের আলো তার চোখে পড়ছে, বেশ ভীত সন্ত্রস্ত চেহারা। রুস্তম মিয়া কয়েকবার পেছন ফিরেও তাকাইলেন। তো তাদেরকে দেখে মনে হল রুস্তম মিয়া একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এরকম। তিনি বসে পড়লেন সিটে, বসে আস্তে করে ব্রেক চাপতে চাপতে একদম তাদের সামনে এসে থামলেন। থামার পর তাকে বলতেছে, একদম তাকে দেখেই চিনছে, হ্যাঁ তাকে দেখেই চিনতেছে, মনসুর ভাই, আরে মনসুর ভাই। তো বলছে কি হয়েছে, এই রুস্তম মিয়া কি হয়েছে তোমার? তো তখন বলতেছে যে আরে যে ডরানটা ডরাইছি, মানে কি হয়েছে, আরে আমারে বসতে দেন। তো তাকে নিয়ে বসাইলো তারা। তো বসার পর রুস্তম মিয়া বলছে পানি খামো, খুব পিপাসা লাগছে, পানি খাওয়ান। তো তখন মনসুর সাহেবের সাথের লোকটা চলে গেল ক্যারাম ঘরে দিয়ে একটু পর ফেরত আসলেন একটা অ্যালুমিনিয়ামের জগ আর গ্লাস নিয়ে। তো সেখান থেকে পানি দিল। তো 2 গ্লাস পানি খেয়ে ফেললো রুস্তম মিয়া। তো পানি খাওয়ার পরও মনে হচ্ছে তার আশপাশ লাগতেছে। তো তখন মনসুর সাহেব জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার, এত ভয় পাইতেছো কেন, কি এরকম করতেছো কেন, কি হয়েছে? কার ভাই কোয়েন না, কি আমি গেছিলাম বাস স্ট্যান্ডের ওখানে কাজ করতে, ওখান থেকে যদি কোনো ট্রিপ পাই নিয়ে আসবো, মানে মানুষজন পাইলে নিয়ে আসবো। তো ট্রিপ তো আর নাই, আমি ভ্যান চালায় সামনে যাইতে তো ওইখানে ওই বট গাছের কাছে যে দেখি বিশাল এক জটলা। তারপর জটলা দেখলাম মানুষজন ওইখানে দাঁড়ায় আছে, এই সেই। তো আমি ভ্যান নিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পর মানুষ চিৎকার করতেছে। তো কি ব্যাপার, আমি নাইমা যায় দেখতে গেলাম কি হয়েছে। তো যা দেখি ওইখানে এক এরকম পাগলের মতো পড়ে দিছে, যে নাকি অ্যাক্সিডেন্ট করছে এখানে। তো আমি একটু তাকায় দেখলাম এখানে আলো ছিল না, আমার এই ভ্যানের যে হারিকেনের আলোতে একটু পড়ছে। আর এরা মানুষরা ওইখানে 2-1 হাতে টর্চ ছিল, টর্চ মারছে। দেখতেছি যে এরকম মানে অবস্থা খারাপ, একটা লাল কাপড় মানে পরায় পাগল, লাল কাপড় দিয়ে পেঁচানো, মনে হয় যে অনেক থাকে না, সাধনা করে বৈশাখ গাছের নিচে, এরকম একটা লাল কাপড় দিয়ে পেঁচানো অবস্থা, খুব খারাপ, জট লাগানো, মানে অন্যরকম অবস্থা আর কি, মানে খুব খারাপ অবস্থা। এই আমার তাকাইতে ইচ্ছা করলো না বেশিক্ষণ। তো আমি ওখান থেকে আস্তে করে ভ্যানটা নিয়ে আইসা পড়লাম। আইসা সামনে যায় দাঁড়ায় মোল্লার চায়ের দোকান আছিল, ওখানে দাঁড়ায় মোল্লার কাছে চা চাইলাম। তো চা খাইতেছি, চিন্তা করছি চা খামো, এর মধ্যে যদি কেউ যাইতে চায় আমার এখানে নিয়ে যাবো, আর নাইলে আমি এমনি রওনা দেবো, আসলে আর এখানে কিছু করার নাই। তো চা খাইতেছি, আবার দেখি ওই দূর থেকে এরকম মানুষের হট্টগোল, কথা কইতেছে, চিৎকার করতেছে, এই সেই জানতেন। কয়েকজন আইসা দেখি যে এক মানে পুলিশের আমার ডাকতেছে, দিকাও ভ্যান নিয়ে দিকাও। তা আমি আর কি কমে গেলাম। তো পুলিশ বললো যে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বডি এটা মনে নাই, তো এর হাসপাতালে নিতে হবে। তো দেখলাম যে ওই মানুষজনই এর একটা সালা দিয়ে পেঁচায় নিয়ে আসছে ওই পাগলের বডিটা, আইনা আমার ভ্যানে তুলে গেল। এখন পুলিশ বলতেছে, পুলিশ সেখানে সবকিছু দেখা এই করে আমার একটা কাগজে লেখা দিল যে এটার এই হাসপাতালে পৌঁছায় দিবা, এই অবস্থা। তা আমি বললাম আমার সাথে কেউ যাইবো না? বলে না, কেউ যাইবো না, তুমি হাসপাতালে পৌঁছায় দিবা, এই যে আমি লিখে দিচ্ছি স্লিপ, এটা নিয়ে দিবা, ওরা ওইখানে ব্যবস্থা করবো। তা আমার হাসপাতালের কথা বলে দিল কোথায়। তা আমি দেখলাম যে আমার পথে আসলে পড়ে না, আমার ঘুরে যেতে হইব, এদিক দিয়ে ঘুরে ওই যে হাসপাতাল ওইখানে আছে, এটা মনে হয় ওইখানকার উপজেলা হাসপাতাল। তো ওইখানকার মনে হয় আছে লাশঘর বা কিছু মর্গ আছে, ওখানে দিতে হইব। এখন তো পুলিশ বলছে পাঠাবে, আমি আর কি করবো, আমি আস্তে করে নিলাম।
চা আর পুরা খাওয়া হইলো না, ভ্যান ঘুরে আনলাম, আনার পর এখানে এসে কথা বললাম। তো এইসব জিনিসে তো ভাড়ার একটা ব্যবস্থা থাকে, কেমনে কি করবো চিন্তা করতেছি। তো বললাম পুলিশ স্যাররে যে আমার কিছু তো ভাড়া তো আমার কত কি কে দিব এসে। তো উনি লাস্টে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কি করে তারপর উনি আমার কিছু টাকা দিল, কয় নাও ভাড়া। তাই হয় না আসলে, কিন্তু আর কি করবো। তারপর নিয়ে এখন আমার জিজ্ঞেস করে ভয় পাও, এটা নিতে নিয়ে যাইতে ভয় পাও? পুলিশ স্যার জিজ্ঞেস করে, আমি কই না না ভয়ের কি আছে, আমি তো কত কিছু এরকম নেই আমার ভ্যানে, এরকম বডিও যায়, মানুষ মারা গেলেও আমার পাঠায়। কয় তাহলে যাও হাসপাতালে যাই দিবা, এই যে কাগজ জমা দিবা, আমি লিখে দিছি। তো নিয়ে রওনা দিলাম ওইখান থেকে, এই পাগলের বডি। এখন কেমন জানি লাগতেছে আমার কাছে রাস্তা দিয়ে আসতে যায়, মানে একটু ভয় তো লাগেই, বুঝেন না কেমন দেখছি। আর যদিও এরা ওই যে দিয়ে পেঁচাই দিছে, বস্তা দিয়ে পেঁচাই দিছে সব, কেমন একটা মানে অবস্থা। তো আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। আমি যাইতেছি, রাস্তার মধ্যে মানুষজন নাই। যেই রাস্তা দিয়ে প্রথম বাইরে এলাম ওখানে দুই একটা তাও ওই ভ্যান গাড়ি এইটা সেটা ছোট বাস পার হয়ে গেছে, কিন্তু এখন আর কেউ নাই। যাইতে যাইতে ঢুকছি এই যে হাসপাতালের রাস্তায়। এখন এই রাস্তা দিয়ে গেলে হলো হাসপাতাল সামনে, এই অনেক গাছপালা কিন্তু খোলা জায়গায় দিক দিয়ে। তো আমার একটু অন্যরকম লাগতেছে, কারণ মানে এরকম রাত্রেবেলা এরকম মানে মানে মরা শরীর নিয়ে যাই না এরকম। তো যাইতেছি, যাইতে 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 এখন ওই যে ওখানে খোলা জায়গা আছে, চিনতে পারছেন? এই জায়গায় এই পাশে আগে একটা ইট ভাটা ছিল, এখন ইট ভাটা উঠে গেছে, ইট ভাটা নাই। ওই জায়গাটা একদম মানে পড়ে দিচ্ছে এরকম খালি। ওখানে কিন্তু গেলেই কেমন জানি গা মানে কাটা দেয়, আমার কাছে এমনি লাগে। তো ওই মোড়টার মধ্যে যে আমি পড়ছি, তখন তো যাইতেছি। এখন ভ্যান তো নড়ে, ওই এইটাও নড়ে চড়ে, ওরা যে বানছে ভালো মতন বান্ধে নাই পিছে। আসলে রাস্তার মধ্যে রেডিমেড দোকান পাত্তে নিয়ে সালামালা নিয়ে বানছে, আর কেমনে বানবো এরকম। এখন বডি এরকম নড়ে, খটখট খটখট করে, আমারও কেমন একটু ভয় ভয় লাগে, কেমন জানি লাগতেছে আমার কাছে। একটু পর সামনে যায় দেখি রাস্তার উপরে কি জানে উঠতেছে অনেকগুলা। কিরে খেতে লাইন ধরে আইছে কালো কালো। পরে তাকায় দেখি যে 10 থেকে 12টা কুত্তা, মানে এরকম 10 থেকে 12টা কুত্তার দিকে তাকায় আছে, প্রত্যেকটা চোখ এরকম জ্বলতেছে। এবং এগুলা কেউ কেউ করে ডাইকা উঠলো আমার দিকে, ভয়ঙ্কর ভাবে ডাইকা উঠছে, এবং দাঁতগুলো এরকম সাদা সাদা, অনেক ভয়ের, মানে মানে দেখলেই কলিজা আপনার হয়ে যাবো এরকম। এবং ঘর 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 করতেছে, মনে হয় আমার খেয়ালে এরকম একটা অবস্থা। মানে আমি তো আসলে ভয়ে যে আমি একটা প্যাডেল দেবো এই ভয় আর পাইতেছি না। আমি চিন্তা করতেছি যে এই চিকন রাস্তা দিয়ে আমি ভ্যান ঘুরায় যাবো কেমনে, ভ্যান ঘুরানোর কথাও চিন্তা করতে আসি না। এই রাস্তা দিয়ে আমি এত ভয় পাইছি, আমার সারা শরীর একদম জমে গেছে। কারণ এরা গড় গড় করতে করতে সামনে আইতেছে। তখন আমি তো বুঝলাম যে আসলে এরকম তো কুত্তা আউনের কথা না। আর সবটি কুত্তা কাউলা, মানে একদম কালা রঙের কুত্তা। এগুলো আসলে মানে আমার এখান থেকে কি চাইতেছে আমি বুঝতে পারছি অনেকটা। আমার সারা শরীর জমে গেছে, পুরাই জমে গেছে। এখন আমি তো ওইখান থেকে ছেড়ে যাবো কেমনে? আবার আমার তো এই দিছে পুলিশ, দিতেই হাসপাতালে। হঠাৎ করে মনে হইলো ভ্যানের পিছনে মনে নইড়ে মিড়ে উঠলো কিছু একটা। আমি তো ভয় পেয়ে গেছি, মনে করছে পিছন থেকে কুত্তা হিসাবে লাভ দিয়ে উঠছে নাকি। কেমন জানি মনে হলো একটা মানে গা ঝাড়া দেয় কেউ এরকম একটা। আমি দেখলাম যে ওই সালা পেছানো জিনিসটা এরকম নড়তাছে এরকম। আমার তো মনে হলো লাভ দিয়ে আমি ভ্যান থেকে বেরো দৌড়াই, এখন সামনে ওই কুকুরগুলা আর পিছনে এইটা, আমি কি করবো? আমি ভয়ের চোটে জোরে প্যাডেল দিয়ে বললাম, ভয়ে মানে আসলে কোনো জ্ঞান নাই। আর আমি প্যাডেল দেওয়ার সাথে সাথে দেখলাম কুত্তাগুলা ভয় পেয়েছে, কুই 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 কইরা সইরা রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। তা আমি প্যাডেল দিয়ে মারছি, আমি তো খুব জোরে চালানো শুরু করলাম, মানে আমার ভ্যান মনে উইড়া চলতেছে। আর আমি দেখতেছি আমার ওই পিছনে সারা নড়তাছে এরম এরম করে। তো আর এই কুত্তাগুলা রাস্তার দুই পাশে যাইতেছে ভ্যানের পিছে পিছে, এবং ওগুলো ডাকে আবার কাইন্দা উঠে, মানে জোরে জোরে কাইন্দা উঠে যে এরকম। কি যে ভয়ের একটা ব্যাপার, আপনি বিশ্বাস করবেন না। রাস্তার মধ্যে দিয়ে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে বাতাস আইতেছে, দমকা বাতাস আমার গায়ে লাগতেছে। মানে অনেক ভয় পাইছি। এইভাবে করে আমি কোনো মতে মানে মনে মনে আল্লাহরে ডাকতে ডাকতে ভ্যান চালাইতেছি। আল্লাহরে যখন স্মরণ করি তখন দেখি যে মনে হয় যে ভ্যানের কাঁপাকাঁপি কমে যায়। এরকম করতে করতে এক সময় দেখছি দূরে হাসপাতালের আলো দেখে আমি বুঝছি যে এই তো মানে সামনে একটা লাল লাইট জ্বলে হাসপাতালের সামনে, ওই জায়গায় দেখছেন না, ওই দিক দিয়ে একটা লাল লাইট জ্বলে, দরজাটা আছে। আমি কোনো কথা না বলে হাসপাতালের ওই সামনের দরজাতে ঢুকাই দিছি ভ্যান। ঢুকাই দিয়া দেখি কেউ নাই সামনে। কি অবস্থা, সামনে কেউ নাই, হাসপাতাল এনে খালি, কারে খুঁজবো আমি? এখন আমি মানে ভয় পেয়ে গেছি। আমি এখন ভ্যানটা রেখে এখন আমি দেখতেছি কুত্তাগুলা বাইরে দাঁড়ায় রাখতেছে, কান্দে, জোরে জোরে কান্দে। আমি ভ্যানের থেকে নাইমা আস্তে আস্তে হাঁটছি, ভ্যানটা রাইকে আস্তে আস্তে হাঁটছি, হাইটা হাসপাতালের এদিক দিয়ে গেছি, কাউরে পাই নাকি।
একটু পরে দেখি ওখানে গার্ড, হাসপাতালের গার্ড, ওই জিমাইতেছে, মাথা এরকম দিয়ে দেয়ালের সাথে জিমাইতেছে। তো ওরা ডাক দিয়েছে, ও কাইপ্পা উঠছে, কাইপ্পা লাফায় উঠছে। তা আমি উঠছে ওরা কাগজ দিলাম, যেটা আমার থানাতে দিছে কাগজ, এই বডি নেও, বডি আইসে হেনে তোমাকে হেনে লাশ ঘরে নিবা নাকি কি মর্গে নিবা দেখো। তো সেই বেড়া নিল, নিয়ে তাড়াতাড়ি উচ্চা ভিতরে গেল ওখান থেকে লোক আনতে, মানে তার আরো মানুষ লাগবো। তো ভিতরে ঢুকে গেল বিল্ডিং এর ভিতরে। আমি তো ভয়ে কাঁপতেছি। এর মধ্যে কুকুরগুলা শুরু করছে ডাকাডাকি, ভয়ঙ্কর অবস্থা। আমি আস্তে করে হাইটা বেরিয়েছি ভ্যানটা দেখার লেগে। ভ্যানটা দেখতে এসে দেখি কি ভাই, ভ্যানের উপরে ওই সালা আলা মানুষ বসে রয়েছে, আর ওই সালা যে ছিল শরীরের উপর দিয়ে সরে গেছে, ওর চুলের মধ্যে অনেক জট, ও মাথা ঘুরে আমার দিকে তাকায় হাসতেছে। আমি যে তাকায় আছি আমার দিকে তাকায় হাসতেছে, আমার হাত দিয়ে ডাকলো কাছে। আমি ভয়ে দৌড় দিয়ে ওই গলির মধ্যে আবার ঢুকছি, যেখানে ওই যে দারোয়ান গেছে ওইখান দিয়ে। ভয়ে দারোয়ানটা ডেকে আমি কইতেছি, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই দারোয়ান ভাই তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন বলতেছি। তো একটু পরেই দেখলো দারোয়ান আইসে, দুজনে নিয়ে এরা ঘুম ঘুম চোখ আইসে আমার লগে লগে আইসে। তো কি হয়েছে আমি বললাম তাড়াতাড়ি লন। তো আসলে আইসা দেখি যে ভ্যানের মধ্যে ওই শুয়ে রয়েছে, মানে আমি যে দেখছি উঁচা বসে আছে ওরম না, শুয়ে রয়েছে, কিন্তু উপরে নাই, সালা নাই। আমি যে দেখছিলাম সালা মানে দড়ি কিন্তু একটা খোলা। তো এই লোক আমার কইতেছে এটা এইভাবে করছে কে, এই সালাদিনা পেঁচাই দিছিল, হ্যাঁ কে তার দড়ি খুলছে কে। তা আমি বললাম যে না আমি খুলি নাই, এরকমই। তো এবার আমার দিকে অবাক হয়ে তাকাই দিছে। তো এরা দেখলো, দেখা ওই ইটারে নিল, বডিটারে নিল, এরা ধরলো, সালাটা আবার দিল ইসের উপর দিয়ে। তো উঁচা করে যখন হেরা নিয়ে যেতেছে, হেরা মনে হয় ওইখানে একটা লাশ ঘর আছে, এখানে নিয়ে যাবো এটারে, মানে বডিটারে নিয়ে যাবো। এইটা ওই হাত দিয়ে ঝুলতেছে, ওইটা দিয়ে আমার এরকম হাত দিয়ে ডেকে আমার এরকম দেখাইতেছে, হাত দিয়ে এরকম ডাকতেছে। আমি ভয়ের চোটে আর কোনো কথা না কয়ে আমি ভ্যানটা নিয়ে গড়গড় করে ওখান থেকে মানে এক দৌড়ে বেরিয়েছি। ওই ভ্যান নিয়ে যে বেরিয়েছি হাসপাতালের গেট দিয়া, ও কুত্তাটি আমার দিকে ঘেউ ঘেউ করে উঠছে, ঘেউ ঘেউ করে উঠছে, আমার লগে দৌড়াইছে, অনেকক্ষণ পর্যন্ত দৌড়াইছে। তারপর আমি যখন নাকি এইখানে যে এই পুকুরটা ক্রস করে গেছি, ওই যে ওখানে তালগাছালা পুকুরটা, ওইটা ক্রস করে গেছি, এরপর দেখলাম যে কুত্তার ডাকার নাই। এরপর তো ভয়ে আত্মা উড়ে যেতেছিল, চালা এটাই যে আপনা করে দেখে আমার কলজা পানি আসছে। তো মনসুর সাহেব এগুলো শুনলো, শুনে বললো যে আচ্ছা যাই হোক হয়েছে, এখন তুমি তো একটা, তোমার তো কাজ শেষ, তুমি তো ওই কাগজ দিয়ে আসছো এখানে না, তো হাসপাতাল তো বুঝাই দিয়েছো, তোমার কাজ শেষ, এগুলো না চিন্তা করো না। এটা কোন বট গাছ, কোথায়? তো মনসুর সাহেবকে তখন বললো রুস্তম মিয়া যে অমুক জায়গায়, বর্ণনা দিল সেই। তো তখন শুনলো, তো শোনার পরে মনসুর সাহেব বললো যে এখন আর চিন্তা করো না, এগুলো নিয়ে আর ভয় পাও না, আসো তোমার মনটা একটু ভালো করি। তো তারে ধূমপানও করতে দিল, তারপর নিয়ে গেল রুস্তম মিয়াকে, নিয়ে তাদের ক্যারাম ঘরে বসাইলো। রাত হয়ে গেছে, তারা অনেকক্ষণ চিন্তা করলো যে মানে আর কি, যে তার মনটা একটু ঠান্ডা করা দরকার। তো তারা নিজেরাই একটা ক্যারাম গেম খেললো আবার। আর রুস্তম মিয়াকে বলছিল যে তুমি খেলবা নাকি, সে ভয়ে মানে একদম পাংশু হয়ে গেছে, সে বলছে না, সে কোনো ক্যারাম গেম টেম খেলবে না। তো যাই হোক, তারা খেলা শেষে একই সাথে তারা গেল রুস্তম মিয়ার সাথে। রুস্তম মিয়াকে বললো যে তোমার বাসায় তুমি যে, তারপর আমরা ওইখান থেকে হেঁটে আসবো। তো রুস্তম মিয়ার বাসা খুব বেশি দূরে না সেখান থেকে। যাই হোক, সেখানে যাওয়ার পর রুস্তম মিয়া যখন তার বাসায় ঢুকছে, তখন মনসুর সাহেব আর তার বন্ধু নিজেদের বাসার দিকে রওনা দিলেন এবং গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যার যার বাসায় চলে গেলেন। তো এরপর ওই দিনকার ঘটনা ওইখানেই শেষ। এরপর প্রায় মাস দুয়েক পরে একদিন রাতের বেলা মনসুর সাহেব আসতেছেন শহর থেকে আসতেছেন তিনি তাদের এলাকায়। তো রাত হয়ে গেছে, রাত 9টা বাজে, 9টার দিকে এসে নামছেন তাদের বাস স্ট্যান্ডে নেমে সে হাঁটা ধরছেন। হেঁটে সামনে যে তিনি খুঁজবেন কোন একটা যানবাহন। ওই সময় ওই যে 3 চাকার ভ্যান চলতো, অনেক সময় ওই যে টেম্পুর মতো চলতো, বেবি ট্যাক্সির মতো আর কি, ওইটার পিছনে উঠে ওইটা যতদূর নিয়ে যায়। তো এই রাতে 9টার পরে সাধারণত টেম্পু পাবেন না, তিনি চিন্তা করতেছেন ভ্যান ট্যান পাবেন নাকি, এই চিন্তা করে সামনে যাচ্ছেন। তো আস্তে একটা দোকান পাইছেন, তো ওই দোকান যে চা খেলেন, চা খেয়ে তারপর তিনি হাঁটতে হাঁটতে আরো সামনে গেছেন। তো সামনে যে দেখতেছেন ডান দিকে একটা বট গাছ। তো তখন তার মনে পড়লো যে ওই যে ইসের ঘটনা, রুস্তম মিয়ার ঘটনা, রুস্তম মিয়া যে বলছিল। তো সেই বট গাছের কাছে আসতেছেন, বট গাছের কাছটা নীরব, কেউ নাই ওই দিন। ঝিঝি পোকা ডাকতেছে, ঝি 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 শব্দ হইতেছে, মানে বেশ নীরব, লোকজন নাই। রাত মানে এত রাত হয়ে গেছে, আসলে 9টা সোয়া 9টার দিকে মানুষজন একদমই কমে গেছে ওইখানে। তো তিনি হাঁটতে হাঁটতে ওই গাছের কাছে আসছেন। তো কাছে এসে তিনি দেখে মনে হইতেছে, মানে চাঁদ উঠছে, তো চাঁদের আলোতে মনে হচ্ছে বট গাছের নিচে কেউ বসা, মানে একজন মানুষ বসে আছে মনে হচ্ছে।
তো তিনি চিন্তা করলেন কে বসে এসেছে রাত্রেবেলা এই জায়গায়, কি রাত্রে মানুষ আড্ডা উড্ডা দেয়, খারাপ মানুষও থাকতে পারে, কি মনে করে তার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইটটা কাছে মারলেন। তো ফ্ল্যাশ লাইটটা একটু উঁচা করছেন, মানে কারো গায়ে তো মারা যায় না ডিরেক্টলি, একটু উঁচা করছেন। তো উঁচা করে তার হঠাৎ করে চোখ করলে একটা পায়ের মধ্যে পড়ছে, এবং কালচে একটা পা, এবং মানে মানুষের ডার্ক স্কিন থাকলে যেরকম সেরকম, আর তার উপরে লাল একটা কাপড়ের উপর পড়ছে অনেকটা, মানে পায়ের উপর লাল কাপড়। এটা তিনি বুঝে একটু মানে থতমত খাইছেন যে কিরে লাল কাপড় পরা এটা কে। তার মাথার মধ্যে কেন যেন অবচেতন মন ক্যাচ করছে ওই যে রুস্তম মিয়ার ঘটনা, যে লাল কাপড় পরা একটা পাগল দেখছিল সে। তো সে নিজের অজান্তেই ফ্ল্যাশ লাইটটা উঁচু করে ধরছে আর একটু, এবং লাইটটা যে ডিরেক্টলি পড়ছে একজন মানুষের মুখে। মানুষটার মুখ ডার্ক, মানে ডার্ক স্কিন, মানে কালচে রঙের একজন মানুষ, দাড়ি গোফে মুখ ঢাকা, এবং দাড়িগুলা মানে শ্বশ্রুমণ্ডিত দাড়ি, মানে সেখানে কেমন জট জট লেগে গেছে, চুলগুলাও জট। মানে 1 সেকেন্ডে সে যা দেখছে, লাইটটা নামায় ফেলছে তো সাথে সাথে 1 সেকেন্ডে দেখছে যে দাড়ির মধ্যে হালকা জট লাগানো, চুলের মধ্যে জট, অসংখ্য জট চুলে নেমে আসছে, চোখগুলো হলদেটে টাইপের চোখ, মুখটা কেমন জানি, এবং তাকে দেখে হেসে দিল। সে যে আলোটা মুখের মধ্যে ফেলছে হেসে দিচ্ছে, এবং মনে হলো তার চোখটাও ঝিক করে উঠছে। তো সাথে সাথে মনসুর সাহেব লাইট নামায় তার দিকে যে হাসছে, সে দ্রুত হাঁটা দিলেন ওদিক থেকে, ভয় পাইছেন, কারণ সে স্পষ্ট বুঝতে পারছেন এই মানুষটা কে। তাকে দেখে পেছন থেকে একটা কণ্ঠ তিনি শুনলেন, যে মনসুর থাইমা যাও, দেখবা না আমারে। মনসুর আর কোনো কথা না বলে দ্রুত হাঁটা দিলেন, দ্রুত হাঁটা দিয়ে একদম মানে তার যতটুকু শরীরে জোর ছিল পারলে দৌড় দিতেন তিনি। তো নিজের কেন জানি ভেতরে একটা আত্মসম্মানের ব্যাপার আছে, এই জন্য দৌড়টা দেন নাই, খুব দ্রুত হেঁটে গেছেন। হাঁটতে সামনে যেয়ে তিনি ওই যে বুঝতে পারলেন আরেকটা চায়ের দোকান আছে, ওইটাও ঝাঁপি বন্ধ করে ফেলতেছে। তিনি বুঝলেন এইটাই সে মোল্লার চায়ের দোকান, যেটা কথা বলছিল তাকে ওই রুস্তম মিয়া, সেই দোকানটা। তিনি দ্রুত ওইখানে পৌঁছাইলেন, ওখানে বসে বললেন এই দাঁড়ান, দোকান বন্ধ করেন, আমার একটা চা দেন। তো মানে ধাতস্থ হবেন নিজে। তো এই চিন্তা করে তিনি বললেন একটা চা দেন। তো ওই লোকটা অনিচ্ছা সত্ত্বেও ওই একটা চা বন্ধ করছিলেন, ভেতরে ঢুকে তার জন্য চা বানালেন, এবং সেই চা মানে ছিল তার কাছে, ওই চাই ঢেলে দিলেন আর কি কোনো মতে রেডি করে। তো তিনি চায়ে চুমুক দিচ্ছেন, বুঝতেছেন যে মানে আর মানে চাটা খুবই ভালো হয় নাই আর কি, কোনো মতে দিছে তাকে। চা খাইতে খেতে তিনি শুধু বললেন যে এইখানে বট গাছের গোড়ায় কে থাকে। আর বললেন না, ওখানে সমস্যা আছে, ওদিকে মানুষ এখন যায় না, আর ওখানে উল্টা পাল্টা জিনিস দেখে, আপনি কিছু দেখছেন নাকি, দোকানদার জিজ্ঞেস করে। তো তখন মনসুর সাহেব বললো যে হ্যাঁ ভাই, মানে একটু ভয় পাইছি এখানে, কোদিক যান না, সোজা হাইটে চলে যান এখান থেকে, চাটা খেয়ে তাড়াতাড়ি যান গা। তো তারপর মনসুর সাহেব তাড়াতাড়ি ওই চায়ের বিল দিয়ে ওখান থেকে হাঁটা ধরে। তো রাস্তায় নাকি আর কিছু হয় নাই তার। তো রাতের বেলা তিনি বাসায় যখন পৌঁছাইছিলেন, ওই দিন উনি হেঁটে আসছেন, কারণ ওই দিন তিনি পান নাই, কোনো যানবাহন পান নাই, রাস্তার মধ্যে আর কিছু হয় নাই তার। রাতের বেলা যখন বাসায় আসছেন, বাসায় এসে রাতে যখন ঘুমাইছেন, তখন নাকি তিনি স্বপ্নে ওই চেহারাটা দেখতেছিলেন, তাকে দেখে হাসতেছে। তো খুব ভয় পাইছিলেন মনসুর সাহেব, খুব ভয় পাইছিলেন। তো এই হচ্ছে পাবেলের মনসুর চাচার ঘটনা, যেটা তিনি বলছেন পাবেলকে, এবং পাবেল আমাদের কাছে শেয়ার করলো। আমার কাছে কিন্তু যথেষ্ট ভয়ের মনে হয়েছে। মানে এই ধরনের ঘটনা কিন্তু আমি এই মানে জাস্ট লাইক দিয়েছি এরকম শুনি নাই, মানে সিমিলার ঘটনা শুনছি, যে রাতের বেলা এরকম কোনো বডি ক্যারি করে আনার সময় ভয় পাইছে বা কিছু হয়েছে, সেগুলোর মধ্যে অনেক কিছু থাকে। বাট এটা কিন্তু ওরকম কিছু না থাকলেও আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে ঘটনাটা।